হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলেন এই মাঙ্গা শুরু করা যাক। আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি এমসির ফোনে টাকা আসার কারণে এমসি খুশি হয়ে যায়। এই চ্যাপ্টারের শুরুতে এমসিকে দেখে সে আবার ফোনে টাকা দেখছিল। তখন এমসি বলে, আমি তো কোনো স্বপ্ন দেখছি না, যেহেতু আমি টাকা পাওয়ার কথা ভেবেছিলাম, এটা হতে পারে যে আমার ইচ্ছাটা আসলে সত্যি হয়েছে। এরপর এমসি হেসে বলে, যদি সত্যি তাই হয় তাহলে আমি এই টাকা দিয়ে একটা ছোট্ট একটি স্বপ্ন পূরণ করব। তখন এমসির ডেবিট কার্ড অ্যাকাউন্টে টাকা ছিল 11 মিলিয়ন ইউয়ান। তখন এমসি হেসে বলে, এই অবশেষে আমার জীবন ঘুরে দেওয়ার দিন এসে গেছে। তখন এমসি উঠতে যাবে, তার পার ব্যথার কারণে সে আবার রাস্তায় পড়ে যায়। তখন এই ভিখারি এসে এমসিকে বলে, চলো তোমাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাই। তখন এমসি ভিখারিকে বলে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। কিছুক্ষণ পরে হাসপাতালের লবিতে এমসি ও ভিখারিকে দেখি। তখন এই লোকটি বলে, এই ভিখারিগুলো কোথা থেকে এলো, এত দুর্গন্ধ কেন? এরপর রিসেপশনিস্টকে দেখি, সে এমসিকে বলছিল চিকিৎসা খরচ 15,000 টাকা, নগদ নাকি কাঠ। তখন এমসি শখ হয়ে বলে, দিনে 10,000 টাকা? আমি থাকবো না। তো রিসেপশনিস্ট বলে, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি একজন বড় লোকের মতো অভিনয় করছো কেন? তখন এমসি হাসে এবং বলে, আমি তোমার সুপার ভিআইপি ওয়ার্ডে থাকতে চাই, তুমি কার্ডটি সোয়াইপ করো। এবং রিসেপশনিস্ট মনে মনে ভাবে সে এখনও কার্ডটি সোয়াইপ করতে চাইছে এবং ভাবে সে আমার সাথে এখনও ঝামেলা করতে চায়। এরপর সে যখন কার্ডটি সোয়াইপ করে শক হয়ে যায়। তখন হাসি মুখে বলে, খুব ভালো মিস্টার লি, আমি আপনার জন্য এক্ষুনি ভিআইপি ওয়ার্ডের ব্যবস্থা করছি। এরপর ন্যারেটিভ ভয়েস আমাদের বলে, ভিআইপি ওয়ার্ডের ভিতরে এক্সক্লুসিভ সুন্দর ডাক্তার, পেশাদার ম্যাসেজ কেয়ার, সুস্বাদু পুষ্টিকর খাবার এবং ভালো পরিচর্যার মাধ্যমে আহত বা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন এক নার্স এমসিকে বলে, মিস্টার লিন, পরীক্ষার পর আপনার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, এটি আপনার ডিসচার্জের পেপার। এছাড়াও আমরা আপনার জন্য ভিআইপি কন্ট্যাক্ট পেপার তৈরি করেছি। ভবিষ্যতে আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং বলে, যত্ন নিও মিস্টার লিন। তারপর এমসি ও ভিখারিকে দেখি তারা হাসপাতাল থেকে বের হচ্ছিল। তখন এমসি মনে মনে ভাবে, মেয়ের মায়ের সার্জারির জন্য তাকে ভিআইপি ওয়ার্ডে রাখার জন্য সুদ নিতে আমি কোনো দ্বিধা করিনি, তবু তারা ধোঁকার সাথে আমাকে দয়ার প্রতিদান দিয়েছে। আমি এখন যা হারিয়েছি তা সব ফিরিয়ে নেব। এরপর এমসি হাসপাতালের বাইরে এসে ভিখারিকে বলে, এই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ, দয়া করে এই টাকাগুলো গ্রহণ করুন। তখন ভিখারি বলে, তুমি কি করছো? আমি আসলে কিছুই করিনি। তখন এমসি বলে, আপনি এটা বলতে পারেন না, আমি আপনার উপকারের প্রতিদান দিচ্ছিলাম। তাছাড়া আমার ভাগ্য পরিবর্তন আপনার জন্য হতে পারে, সেই অর্থে আপনি আমার উপকারকারী। তখন এই স্টিমার তার পজিটিভ এনার্জি দেখাতে তার ফ্যানদের বলে, ভাইয়েরা, মনে হচ্ছে সামনে কিছু একটা হয়েছে, দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে গেছে। তখন স্টিমার এক ফ্যান বলে, তাকে সাহায্য করো। তার আর এক ফ্যান বলে, তুমি কাপুরুষ হও না, দ্রুত কিছু একটা করো। তখন স্টিমার তার ফ্যানদের বলে, এটা কি একটা স্ক্যাম হতে পারে না? যদিও তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমার হস্তক্ষেপ না করাই ভালো। আর এক ফ্যান বলে, স্টিমার, এটা কি তুমি সামলাতে পারবে না? তখন এমসি এসে স্টিমারকে সরিয়ে দিয়ে বলে, আমার পথ ছাড়ো। তারপরে এমসি মৃত লোকটিকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে। তখন স্টিমারের এক ফ্যান বলে, তাকে দেখো, এটাকে ইতিবাচক শক্তি বলে। তখন স্টিমার তার ফ্যানদের বলে, এটা কি সম্ভব যে লোকটি তার পরিবারের সদস্য? তখন ভিখারি মনে মনে বলে, আমি তাকে চিনতে ভুল করিনি। এরপর সিন শিফট হয় হাসপাতালের ভিতরে। এমসি ডাক্তারকে বলে, পরিস্থিতি কেমন? তখন ডাক্তার বলে, ভালো না, রোগীর হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তার তাড়াতাড়ি সার্জারি প্রয়োজন, নাহলে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তখন এমসি বলে, লোকটির জীবন ঝুঁকির মুখে, সমস্ত খরচ আমি দেব। তখন ডাক্তার বলে, আমি বুঝতে পেরেছি, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন মিস্টার লি। এরপরে এমসি যেতে থাকে। তখন ডাক্তার বলে, টাকা সত্যি মানুষকে সাহসী করে তোলে। তারপর এমসি হাসপাতালের বাইরে এসে বলে, টাকার অভাব না থাকার অনুভূতি সত্যি অসাধারণ। একথা বলে চলতে শুরু করে এবং মনে মনে ভাবে, আমি আর ঋণের জন্য লোকদের কাছ তা রাখাবো না। এরপর সিন শিফট হয় হ্যাপি কমিউনিটি বিল্ডিংয়ের ভিতরে, যেখানে বিল্ডিংয়ের মালকিন জিনিসপাতি ছুঁড়ে ফেলছিল এবং বলছিল, লিনিয়ান, তুমি কোথায়?
তাড়াতাড়ি করো এবং এই বৃদ্ধার ভাড়া পরিশোধ করো। এরপর এই ছেলেটি এমসির কাছে এসে বলে, লিনিয়ান, গত কয়েকদিন ধরে তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ? ওই পাগল মহিলাটি কয়েকদিন ধরে ভাড়া আদায়ের জন্য তোমাকে খুঁজে পাচ্ছে না, তোমাকে প্রস্তুত থাকতে হবে। তখন এমসি বলে, চিন্তা করো না, কিছুই হবে না। তখন ছেলেটা বলে, এই ছেলে কখন এত শান্ত ছিল? এরপর এমসি তার ফ্লোরে আসে। তখন বিল্ডিংয়ের মালকিন এমসিকে দেখে রাগ হয়ে বলে, লিনিয়ান, তুমি এখনও জানো কিভাবে ফিরে আসতে হবে? আমি তোমাকে বলছি, যদি তুমি আজ 3 মাসের ভাড়া পরিশোধ না করো তাহলে এই বিল্ডিং ছেড়ে যাওয়ার কথা ভাববে না। এরপর একজন আনলাকির সাথে দেখা করাই সত্যি আমার দুর্ভাগ্য। তো এমসি ফ্যামিলি ফটো দেখে মনে মনে ভাবে, মা বাবা, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। এরপর বাড়ির মালিকিন বলে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি আমার কথা শুনতে পারছো? তখন পাশের রুম থেকে একটা ছেলে বের হয়ে বলে, এত শব্দ কেন? তখন এই মেয়েটি বলে, আর কি হতে পারে, ঋণ সংগ্রহ করছে। আমি শুনেছি যে ঋণগ্রস্ত ছেলেটি ভাড়া দিতে পারিনি আর তার প্রেমিকা অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তখন এই ছেলেটি বলে, এত কারণ? তখন মহিলাটি বলে, সে দারিদ্রের কথা ভাবছে। আমি বলি যে তাকে বের করে দাও। বাড়ি মালিকিন এমসি কে বলে, এই বৃদ্ধার সাথে আর খেলো না। এই বৃদ্ধা মহিলা এত বছর ধরে ভাড়া সংগ্রহ করছে, কিন্তু সত্যি আমি তোমার মতো একটা নির্লজ্জ লোক আর কখনো দেখিনি। আমি তোমাকে বলছি লিনিয়ান, আজই তোমাকে ভাড়া পরিশোধ করতে হবে। একথা বলে এমসি কে থাপ্পড় মারতে যাবে, তখন এমসি থাপ্পড় আটকিয়ে মনে মনে বলে, না হলে এই বৃদ্ধা মজম খেলার জন্য টাকা কই থেকে পাবে? এরপর বলে, এটা শুধু ছোট্ট ব্যাপার। তখন বাড়ি মালিকিন বলে, ছোট ব্যাপার? তখন এমসি বাড়ি মালিকিনকে বলে, আমি তোমার কাছে টাকা পাঠাচ্ছি। তখন বাড়ি মালিকিন ফোন চেক করে দেখে তার ফোনে 6,000 ইউয়ান। তখন বাড়ি মালিকিন মনে মনে ভাবে, আসলে এই ছেলের কাছে টাকা ছিল আর তার সেই নির্লজ্জ মনোভাব আর নেই। এরপর সে যখন এমসির ফোন দেখে শক হয়ে যায়। এরপর মনে ভাবে, 10 মিলিয়ন? তুমি কি মজা করছো? এই পুরো বিল্ডিং এর সব মিলে যা খরচ হবে তার চেয়ে তার কার্ডে অনেক টাকা রয়েছে। তখন এমসি বাড়ি মালিকিনকেও বলে, যথেষ্ট হয়েছে, আমি দেখেছি তুমি সত্যি ভাড়া সংগ্রহ করতে পছন্দ করো, তাই হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখন বাড়ি মালকিন বলে, তুমি কি করতে যাচ্ছ? তখন এমসি বাড়ি মালকিনকে বলে, আমি তোমাকে সারা জীবনের ভাড়া দেওয়ার পরিকল্পনা করছি, আমি এই বিল্ডিংটি কিনছি। তখন বাড়ি মালকিন শখ হয়ে যায়। তখন বাকিরা শখ হয়ে বলতে থাকে, দেশের বোকা, তুমি যে কথা বলছো তা কি তোমার বাবা মা সারা জীবন গ্রামে কাজ করে টাকা সংগ্রহ করতে পারবে? এবং বলে, তোমার বাবা মা কি তোমাকে একটা ইট কিনতে দিতে পারবে? ঠিক আছে, আমি ভয় পাচ্ছি তুমি এখানে একটা টয়লেটও কিনতে পারবে না। এরপর বলে, বের হয়ে যাও, আমাদের জায়গাটা নোংরা করো না। তখন বাড়ির মালিকিন বলে, মিস্টার লিন, ওদের বাজার কথা শুনবেন না, এই বিল্ডিং এর বাজার মূল্য 4.5 মিলিয়ন। এরপর এমসি বাড়ি মালিকিনকে বলে, এখানে 10 মিলিয়ন আছে, বাকি টাকা দিয়ে রিজার্ভেশন করে এই জায়গাটিকে শহরের সবচেয়ে ভালো বিল্ডিং এর ভিতরে যেন পড়ে। আর যদি ধোকা দেন তাহলে তুমি এর পরিণতি জানতে পারবে। বাড়ি মালিকিন বলে, মিস্টার লিন, নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই আপনার জন্য এটি নিখুঁতভাবে পরিচালনা করব। এরপর এমসি বাকি সবাইকে বলে, এখনই তোমাদের কেউ কেউ আমাকে উপহাস করেছো এবং আমার বাবা মাকে অপমান করেছো, তাই না? ভালো করে শুনুন, 3 দিনের মধ্যে আপনারা এই সবাই ব্যাগ গুছিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে যাবে, অন্যথায় লোকজন দিয়ে তোমাদেরকে বের করে দিলে আমাকে তখন দোষারোপ করতে পারবে না। তখন সবাই শক হয়ে যায় এবং বলে, কি কারণে? আমাদের লিজের মেয়াদ শেষ হয়নি, আমরা টাকা দিয়েছি। তখন বাড়ি মালিকিন বলে, কারণ এই বিল্ডিং এর নাম এখন লিন। তখন বলে, মিস্টার লিনের এটা নিয়ম। এরপরে এমসি যাওয়ার সময় বলে, 3 দিনের পর আমি আর কাউকে দেখতে চাই না, তোমরা কি শুনেছো? তখন বাড়ির মালিকিন সবাইকে বলে, মিস্টার লিন তোমাদেরকে বের হওয়ার জন্য সময় দিয়েছে। এরপর সিনশিট হয়ে রাত জিয়াং সিটি লিজিয়াং গ্র্যান্ড হোটেল গোল্ডেন সামিটে হোটেল গেটে লেখা ছিল, হাই সিটির প্রেসিডেন্ট লিনকে জিয়াং সিটিতে আন্তরিকভাবে স্বাগতম। এরপর হোটেলের ভিতর রিসেপশনিস্ট এমসি কে বলে, আমি কি জিজ্ঞাসা করতে পারি আমরা কি এখানে রিজার্ভেশন আছে, মেইনটিং নাকি হুয়াজুহি? তখন মিয়া এমসি কে পিছন থেকে ডেকে বলে, লিনিয়ান, তুমি এখানে? তোমার 5 স্টার হোটেলে ঢোকার সাহস হলো কিভাবে? তখন এমসি পিছনে ফিরে মনে মনে ভাবে, মিয়া ও ইয়াং মাস্টার সান। এরপর মিয়া এমসির কাছে এসে বলে, লিনিয়ান, জেগে ওঠো, আমাদের একসাথে থাকা অসম্ভব, যদি তুমি বুদ্ধিমান হও তাহলে অবিলম্বে বের হয়ে যাবে, আমাকে আর বিরক্ত করো না। তখন এমসি মিয়াকে বলে, নিজেকে বেশি বড় মনে করো না। এরপর মিয়া এমসি কে বলে, তুমি আমার পিছে পিছে
হয়েছে, এখানেও এসেছো আমাকে অনুরোধ করার জন্য, তাই না? অভিনয় বন্ধ করো। তখন এমসি বলে তোমার সাহস হলো কিভাবে আমাকে ধমক দেওয়া? তখন গুন্ডা বস এমসির কাঁধে হাত দিয়ে বলে তাহলে আমি যদি তোমাকে ধমক দিই তুমি কি আমার সাথে জিততে পারবে আর নিজেকে ভাগ্যবান মনে করো? তখন গুন্ডার চামচা বলে তুমি তুমি কি টাকা সংগ্রহ করেছো? তখন মিয়া এমসি কে বলে ইয়াং মাস্টার সানে আজ এখানে একজন ভিআইপি লোকে স্বাগত জানাতে এসেছে, এরকম সময়ে ঝামেলা না করাই ভালো, না হলে আমি তোমাকে টাকা দিতে বাধ্য করবো। তখন এমসি মিয়াকে বলে তোমার একচিটিয়া কথা বন্ধ করো, আমি এখানে শুধু থাকার জন্য এসেছি, তোমার কোলাহল শুনতে নয়। তোমায় বলে তখন মিয়া এমসি কে থাপ্পড় মারার সময় বলে তুমি আসলে আমার সাথে কথা বলে সাহস করো? তখন এমসি মিয়ার থাপ্পড় আটকিয়ে বলে তোমার সাথে আমার কোনো মিল নেই, আর পথ থেকে সরে যাও। তখন গুন্ডা বস এমসি কে বলে তুই আবর্জনা, তুই কিভাবে, তুই কার সাথে কথা বলছিস? আমার মনে হচ্ছে তুই আমার মার খাবি। একথা বলে সে এমসি ঘুষি মারতে যাবে, তখন পিছন থেকে কেউ ডেকে বলে থামো। এরপর কি হবে জানতে হলে অপেক্ষা করুন। আমরা তৃতীয় চ্যাপ্টারে দেখেছিলাম গুন্ডা বস যখন এমসি কে ঘুষি মারতেই যাবে তখন কেউ পিছন থেকে থামতে বলে। তখন ইয়াং মাস্টার সান পিছনে ফিরে বলে প্রেসিডেন্টলি আপনি? এরপর লোকটি হলো জিনফা গ্রুপের বড় অংশীদার লি তিয়াংয়াং। এরপর ইয়াং মাস্টার সান তার কাছে যেয়ে বলে মাফ করবেন প্রেসিডেন্টলি, আপনাকে এমন রসিকতা দেখতে দেওয়ার জন্য দুঃখিত, দয়া করে এদিকে আসুন, সবকিছু ঠিকঠাক করা রাখা হয়েছে। এরপর ইয়াং মাস্টার সান এমসির দিকে তাকিয়ে প্রেসিডেন্ট লিকে বলে প্রেসিডেন্ট লি আমি দুঃখিত, এই ব্যক্তিটি একজন ভিখারি, সে আমাদের পাওনা টাকা ফেরত দেয়নি, এমনকি সে এখানে সমস্যা তৈরি করতে এসেছিল। তখন ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লিকে বলেন ও আপনার চোখ নোংরা করেছে, আমি এখনই ওকে লাথি মেরে বের করে দিচ্ছি। তখন এমসি বলে আমাকে যেতে দাও, তোমরা ভালো মতো আচরণ করতে পারো না? তখন প্রেসিডেন্ট লি রাগ হয়ে তার হাতের লাঠি মাটিতে মেরে এবং ইয়াং মাস্টার সানকে বলে মিস্টার লিনের একটা আঙ্গুলে যদি কোনো কিছু হয় আমি তোমাকে বলছি আগামীকাল তোমার জিনফা গ্রুপকে দেউলিয়া করে দেব। তখন এই ছেলেটা বলে এটা কি রকম পরিস্থিতি? ওই ছেলেটা পিএইচডি লিকে কিভাবে চেনে? এরপর ইয়ং মাস্টার সান পিএইচডি লিকে ডাকে, কিন্তু পিএইচডি লি ইয়ং মাস্টার সানকে ইগনোর করে এমসির কাছে যেয়ে বলে মিস্টার লি অবশেষে আমি খুঁজে পেলাম। এমসি পিএইচডি লিকে বলে আপনি কে? এরপর পিএইচডি লি এমসি কে বলে আমার নাম লি তিয়াং ইয়াং, তুমি লি পরিবারের উপকারকারী। এরপর এমসি পিএইচডি লিকে বলে উপকারকারী? এরপর পিএইচডি লি এমসি কে বলে সেদিন আমার বাবা রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আপনি আমার বাবাকে বাঁচিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। তারপর আমি যখন হাসপাতালে পৌঁছলাম আপনি ইতিমধ্যেই 1,20,000 টাকা মেডিকেল ফি পরিশোধ করে ফেলেছিলেন এবং আপনার নাম না রেখে চলে গিয়েছেন। তখন ইয়াং মাস্টার সান পিএইচডি লিকে বলে এখানে কি কোনো ধরনের ভুল বোঝাবুঝি আছে? এই দেখো সে এখনো আমাদের কোম্পানির পাওনা টাকা ফেরত দেয়নি, তাছাড়া আমি শুনেছি সে বাড়ি ভাড়াও দিতে পারেনি, শুধু তাকে রেখে সে 1,20,000 টাকা কোথা থেকে পাবে? তখন প্রেসিডেন্ট লি ইয়ং মাস্টার সানকে বলে তাই নাকি, তাহলে এই এই একটা জিনিস দেখাই, এটা হাসপাতালের নজরদারির ফুটেজ। এরপর ইয়ং মাস্টার সান ফুটেজ দেখে শক হয়ে যায়। তখন মিয়া শক হয়ে বলে এটা কিভাবে সম্ভব? প্রেসিডেন্ট লি বাঁচানোর জন্য তার কাছে টাকা কিভাবে আসলো? এরপর প্রেসিডেন্ট লি এমসি কে বলে মিস্টার লিন আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতার সাথে আপনার জন্য একটা উপহার প্রস্তুত করেছি। এই ডায়মন্ড কার্ডটি বিশ্বব্যাপী ব্যবহার করা যেতে পারে। এখন থেকে লি পরিবার মিস্টার লিনের সমস্ত খরচ বহন করবে। তখন সমস্ত বডিগার্ড এমসির সামনে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে ধন্যবাদ মিস্টার লিন মাস্টারকে বাঁচানোর জন্য। তোর মিয়া ইয়াং মাস্টার সান শখ হয়ে মনে মনে ভাবে এটি একটি ভিআইপি ডায়মন্ড কার্ড। এরপর শার্ট পরা ছেলেটি বলে বাজে কথা, আমি শুনেছি মোট 3জনই এই কার্ডটি পেয়েছে। তখন এমসি বলে আপনার দয়ার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট লি, কিন্তু একটা লোককে বাঁচানো কেবল আরেকটা লোকের কর্তব্য, আমি এই কার্ডটি গ্রহণ করতে পারবো না। তখন প্রেসিডেন্ট লি এমসির কথা শুনে মুচকি হেসে এবং বলে মিস্টার লিন আপনার মহৎ মনোভাবের জন্য প্রশংসা করছি, আমি আপনাকে বন্ধু বানাতে চাই, বন্ধুদের মধ্যে এটিকে শুভেচ্ছা উপহার হিসেবে বিবেচনা করলে কেমন হয়? অথবা হয়তো আপনি কি মনে করেন আমার লি পরিবার আপনার বন্ধু হওয়ার যোগ্য না? তখন সমস্ত বডিগার্ড এমসির সামনে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে দয়া করে এটা মেনে নিন মিস্টার লিন। এরপর এমসি বলে মনে হচ্ছে আমাকে এখন এটা মেনে নিতেই হবে। তখন প্রেসিডেন্ট লি বলে তাহলে তো ভালোই হয়। তখন মিয়া রাগ হয়ে বলে এই আবর্জনা সত্যি কুকুরের চেয়েও ভাগ্য ভালো। তখন প্রেসিডেন্ট লি ইয়াং মাস্টার সানকে ডেকে এখানে এসো। এরপর ইয়াং মাস্টার সান বলে হ্যাঁ প্রেসিডেন্ট লি আপনি কি বলতে চান? তখন প্রেসিডেন্ট লি ইয়াং মাস্টার সানকে বলে আমার ভিআইপি রুমটা মিশেলিনকে দিয়ে দিবেন আর তার সেবা করবেন এবং তার বিলটি পরিশোধ করবেন।
তখন ইয়াং মাস্টার সান শখ হয়ে বলে, তার সেবা করতে হবে? প্রেসিডেন্ট লি, রসিকতা বন্ধ করুন, সে তো একটা গরিব ভিখারি, আমরা কেন তার সেবা করব? এরপর মিয়া বলে, ঠিকই তো, সে একজন ভিখারি, তার ভিআইপি রুমে থাকা কি কোনো অধিকার আছে? তখন প্রেসিডেন্ট লি বলে, তোমরা দুজনেই আমার লি পরিবারের উপকারকারীকে এভাবে অপমান করছো, মনে হচ্ছে আমার লি পরিবারকে তোমরা ভয় করো না। সেক্ষেত্রে আমি মনে করি যে উত্তর পশ্চিম এশিয়া প্রজেক্টটি আপনার কোম্পানির কাছে দেওয়া উচিত নয়। তখন ইয়াং মাস্টার সান মনে মনে ভাবে, আমাকে লি পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে, না হলে আমার সান পরিবার থাকবে না। তাছাড়া এই উত্তর পশ্চিম এশিয়া প্রজেক্টটি সান পরিবারকে সবকিছু ঘুরিয়ে দিতে পারে। তখন প্রেসিডেন্ট লি এমসি কে বলে, চলেন আমরা যাই। তখন ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আমি দুঃখিত, আমি সানুয়েন, আমি আপনাকে চিনতে পারিনি। তখন মিয়া ইয়ং মাস্টার সানকে বলে, তুমি কি করছো? তুমি আসলে ওই আবর্জনার কাছে মাপ চাইছো? তখন ইয়ং মাস্টার সান রাগ হয়ে মিয়াকে থাপ্পড় মেরে বলে, তুমি মুখ বন্ধ রাখো, প্রেসিডেন্ট লি এর উপকারকারীকে অসম্মান করার সাহস হলো কিভাবে? তখন মিয়া গালে হাত দিয়ে ইয়ং মাস্টার সানকে বলে, তুমি ওই আবর্জনার কারণে আমাকে মারছো। তখন ইয়ং মাস্টার সান মিয়াকে বলে, আমি তোমাকে শুধু অল্প মেরেছি, তাড়াতাড়ি করো, মিস্টার লিনের কাছে ক্ষমা চাও। এরপর সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আমি দুঃখিত, ওই মহিলাটি অজ্ঞ, সে একজন মহান মানুষকে চিনতে পারিনি। এরপর এমসি বলে, তুমি কি মনে করো আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব? চলো, এটা এখানেই ছেড়ে দিলাম, আমাদের স্কোর একদিনেই মিটবে না। এরপর ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আপনাদের যত্ন নেবেন, আগামীকাল নাস্তা করার সুযোগ আমাকে দিবেন। এরপর এমসি ও প্রেসিডেন্ট লি লিফটের ভিতর চলে যায়। তখন ইয়াং মাস্টার সান মনে মনে ভাবে, লিনিয়ান, আমি তোমাকে ছাড়বো না, এই স্কোর পরে মিটিয়ে ফেলবো। আমরা 4 নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম ইয়ং মাস্টার সান প্রেসিডেন্ট লি এবং এমসি কে বলে, আপনারা আপনাদের যত্ন নেবেন, আগামীকাল একসাথে নাস্তা করার সময় আমি আপনাদের সব বিল পরিশোধ করে দেব। তখন এমসি ও প্রেসিডেন্ট লি লিফটের ভিতরে চলে যায়। তখন ইয়ং মাস্টার সান মনে মনে ভাবে, লিন, আমি তোমার সাথে এই স্কোর পরে মিটে ফেলবো। এই চ্যাপ্টারের শুরুতে ভিআইপি রুমের ভিতর যেখানে প্রেসিডেন্ট লি এমসি কে বলে, মিস্টার লিন, আপনার এই রুমটা কি পছন্দ হয়েছে? আমি আশা করি অবশ্যই আপনার পছন্দ হবে। তখন এমসি প্রেসিডেন্ট লিকে বলে, আমি স্যাটিসফাইড, আমার এই রুমটি পছন্দ হয়েছে, আপনি চিন্তা করবেন না। তখন প্রেসিডেন্ট লি বলে, তাই নাকি? এরপর প্রেসিডেন্ট লি তার গার্ডদের বলে, মিশেলিনকে নিয়ে যাও। তখন সব গার্ড এমসি কে ধরে নিয়ে যেতে থাকে। তখন শখ হয়ে এমসি বলে, হ্যাঁ, এর মানে কি? আরে আমাকে ছাড়ো, আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এরপর সিনশিপ হয় এমসির উপর, যেখানে এমসি বলছিল, আহ কি কমফোর্টেবল, আমাকে খুব ভালো লাগছে। আমরা দেখি দুইটি সুন্দরী মেয়ে এমসির হাত পা টিপে দিচ্ছিল। তখন প্রেসিডেন্ট লি এমসিকে বলে, যতক্ষণ আপনি সন্তুষ্ট আর আমার যতটুকু সম্ভব আমি আপনাকে সার্ভ করতে থাকবো। এটা আপনার প্রতি আমার একটি ব্যক্তিগত কৃতজ্ঞতা মাত্র। অন্য একদিন আমি আমার বাবার সাথে আপনার বাবা মার সাথে দেখা করতে যাব, আনুষ্ঠানিকভাবে আপনাদের ধন্যবাদ জানানোর জন্য। তখন এমসি মনে মনে ভাবতে থাকে, এটা কি সে উচ্চ সমাজের আচরণ? এরপর ভাবে, বাবা মা, আমি আগে তোমাদেরকে একটি ভালো জীবন দিতে পারিনি, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম, আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল তোমাদের আনতে যাব। এরপর সিন শিফট হয় পরের দিন, যেখানে একটা মেয়ে স্টাফ এমসি কে তার স্যুট পরে দিচ্ছিল। তখন এমসি স্টাফকে বলে, তুমি আমার কার্ড থেকে টাকা নিয়ে নাও। তখন স্টাফটি বলে, ঠিক আছে স্যার, আমি এখনই করছি। তখন এমসি মনে মনে ভাবে, আগে আমাকে একটা গাড়ি কিনতে হবে, তারপর গ্রামে গিয়ে আমার বাবা মাকে এই শহরে নিয়ে আসতে হবে। এরপর এমসি হোটেল থেকে বের হয়ে আসে। তখন কেউ তাকে ফলো করছিল আর এমসির ছবি তুলছিল। ছবি তোলা লোক তার বসকে ফোন দিয়ে বলে, বস, ছেলেটি হোটেল থেকে বের হয়ে এসেছে, এখন আমি কি করব? তখন ওই লোকটির বস তাকে বলে, তুমি গাড়িতে আসো। এরপর লোকটি গাড়িতে এসে বসলে তার বস তাকে বলে, তুমি তাকে ফলো করো। এরপর সিন শিফট হয় কার ডিলার শপে, যেখানে এক স্টাফ এসে এমসি কে বলতে থাকে, হ্যালো স্যার, আপনাকে ওয়েলকাম, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? এখানে আপনার কি কোনো রিজার্ভেশন আছে? আমি কি আপনাকে গাড়ি দেখাতে সাহায্য করব? তখন এমসি হেসে ওই স্টাফকে বলে, তুমি ঠিক সময়ে এসেছো, হ্যাঁ, আমি একটা গাড়ি কিনতে চাই, আমাকে একটা ভালো গাড়ি দেখাতে সাহায্য করো, আমি তোমার কাছ থেকে শুধু এটাই চাই। তখন কেউ পিছন থেকে এসে এমসি কে বলে,
ওয়াং, তুমি এই বেকার লোকটার সাথে কথা বলছো কেন? তুমি তাকে দেখোনি? সে তো বেকার ফাইটিসার, গরিব ভিখারি। তুমি এই বেকার লোকটির সাথে কথা বলে তোমার শুধু সময় নষ্ট করছো। তুমি তাড়াতাড়ি করো আর এই গরিব ভিখারিকে এখান থেকে লাত্তি মেরে বের করে দাও। এরপর এমসি বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু কার কিনতে এসেছি। তখন ওই স্টাফটি এমসির কাঁধে হাত দিয়ে বলে, তুমি কি বলছো? তোর পরা এই সস্তা পোশাকের কারণে তোর মূল্য বোঝা যায়। তুই কতটা গরিব? তুই কি গরিব ভিখারি? তুই এক গরিব ভিখারি। তুই এখানে একজন গ্রাহক সেজে এসে আমাদেরকে বোকা বানাতে চাইছিলি। তখন এমসি তার কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলে, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না, তুমি আমার থেকে দূরে থাক। তখন ওই স্টাফ রাগ হয়ে বলে, তোর অ্যারোগেন্স খুব বেশি। তখন হঠাৎ কেউ পিছন থেকে বলতে থাকে, দেখি তো কোন গরিব ভিখারি এত অহংকার করছে, আমি দেখতে চাই। এরপর এমসি পিছনে ফিরে দেখে এটা তো ইয়ং মাস্টার সান। এমসি কে বলে, আমি ভাবেছিলাম কে এত অহংকার করছে। লিনিয়ান, আমি তো কখনো ভাবতে পারিনি যে এটা তুমি। তোমার কাছে কি টাকা আছে? তুমি তো একজন গরিব ভিখারি। তখন মিয়া এমসি কে বলে, লিনিয়ান, তুমি ভাবছো যে তুমি গাড়ি কেনার যোগ্য? আবর্জনা চিরকাল আবর্জনায় থাকে। এরপর ইয়ং মাস্টার সান এমসি কে বলে, আমি তোমাকে বলছি শুধু প্রেসিডেন্ট লিনের সাথে ঝড়লে যে তোমার জীবন পাল্টে যাবে তা কিন্তু নয়। এমনটা ভেবো না, তুমি একজন গরিব ছিলে তাই তুমি গরিবই থাকবে। তুমি কখনো ধনী হতে পারবে না। তুমি যে প্রেমিককে জয় করার জন্য 10 বছর ধরে চেষ্টা করছো, সে এখন আমার ফিয়ন্সে। লিনিয়ান, তুমি কিছুতেই পারবে না। তখন মিয়া এমসিকে বলে, তুমি কি যে বিরক্তকর। এ কারণে আমি ইয়াং মাস্টার সানের কাছে আসছি। এবং ইয়াং মাস্টার সানকে বলে, ওই আবর্জনার সাথে আপনাকে কিভাবে তুলনা করা যেতে পারে? এরপর গুন্ডা হেসে এমসিকে বলে, আমার তো মনে হয় ছেলেটা কখনো বউ পাবে না। শুধু গরিব বলেই নয়, আমার ভয় হচ্ছে কারণ সে গরিব ভিখারি, একটা আস্ত আবর্জনা। তখন মিয়া এমসির মজা উড়িয়ে বলে, ওই আবর্জনাকে অনুসরণ করলে আমার ভয় হয় পরের জন্মেও হয়তো আমি ভালোভাবে বাঁচতে পারবো না। তাই আমি শুরু থেকেই তার দিকে তাকাইনি। এরপর এমসি মিয়াকে বলে, তুমি ঠিক বলছো, যদি আমাকে অনুসরণ করতে তাহলে তুই এই জীবনে সত্যি কোনোভাবে ভালোভাবে বাঁচতে পারতে না। কারণ আমি ওই গাড়িটি কিনবো। আর এই গাড়িটির নাম বুগাটি নাইট শ্যাডো গ্লোবাল লিমিটেড এডিশন। বিশ্বজুড়ে মাত্র 3টাই আছে। তখন সবাই এমসির কথা শুনে হাসতে থাকে। একজন বলে, দিনের আলোতে ঘুমের মধ্যে কথা বলছে। আরেকজন হেসে বলে, সে কি তামাশা করছে? আমার তো মনে হয় তুমি যদি তোমার 3 জন্মের সমস্ত টাকা দিয়ে এই গাড়িটি কিনতে চাও, আমার তো ভয় হয় তুমি এই গাড়িটির মাত্র কোনো দরজায় কিনতে পারবে না। তখন এমসির কথা শুনে ওই স্টাফ শক হয়ে যায়। এরপর রাগ হয়ে এমসিকে বলে, আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে লাথি মেরে বের করে দিতে বাধ্য হব। তখন এমসি ওই স্টাফের কথা শুনে মুচকি হেসে আগের স্টাফকে বলে, তুমি আমার এই কার্ডটি মেশিনে সোয়াইপ করো। তখন ওই স্টাফ শক হয়ে যায় এবং এমসিকে বলে, আমি করব? তখন এমসি বলে, হ্যাঁ তুমি করবে। এরপর যখন স্টাফ কার্ডটি সোয়াইপ করে, মেশিন থেকে শব্দ আসে, ট্রান্সফার সাকসেস হয়েছে 30 মিলিয়ন ইউয়ান। তখন সবাই শক হয়ে যায় আর আমাদের এমসি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ইয়াং মাস্টার সান শক হয়ে বলে, এটা ইম্পসিবল, তোর কাছে টাকা আসলো কিভাবে? তখন ওই স্টাফ শক হয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি যে ওর কাছে টাকা ছিল। আমি তো মনে করেছিলাম সে গরিব ভিখারি, এ কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে। তখন ম্যানেজার এসে ওই স্টাফকে থাপ্পড় মেরে বলে, তুমি চুপ করো, আমাদের নাইট শ্যাডো বুকার্ডের মালিক সে। এরপর ম্যানেজার আগের স্টাফকে বলে, তুমি ভালো কাজ করেছো। এরপর ম্যানেজার খুশি হয়ে এমসিকে বলে, মিস্টার লিন, আপনাকে ধন্যবাদ যে আমাদের কার শপ থেকে গাড়ি কিনেছে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার গাড়ির জন্য যা কিছু দরকার আমরা সব করে দেব। আপনি কি মনে করেন? এরপর ম্যানেজার জিওয়াংকে বলে, তুমি ভালো কাজ করেছো, তুমি কমিশন পাবে। ম্যানেজারের কথা শুনে জিওয়াং খুশি হয়ে ম্যানেজার এবং এমসিকে ধন্যবাদ দেয়। তখন এমসি জিওয়াংকে বলে, তুমি এটা ডিজার্ভ করো আর তুমি এভাবে কাজ করে যাও, দেখবে একদিন অনেক আগে যাবে। তখন ম্যানেজার বলে, মিস্টার লিন, আপনি ঠিক বলেছেন। এরপর ম্যানেজার ওই স্টাফকে বলে, তুমি ফায়ার, তোমার চাকরি নেই, তুমি যেতে পারো। তখন স্টাফটি তার ম্যানেজারের কাছে বলে, আমি জানি আমি ভুল করেছি, আমার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি আর কখনো এমন ভুল করব না। এবং ম্যানেজার বলে, আমি নিজের চোখে দেখেছি, তোমার কোনো চান্স নেই। এরপর ওই স্টাফ এমসির কাছে যেয়ে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে, মিস্টার লিন, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আর কখনোই এমন ভুল করব না, না হলে আমার চাকরি থাকবে না। এরপর 2টি গার্ড এসে ওই স্টাফকে
টেনে হিসড়ে নিয়ে যেত। এরপর ম্যানেজার এমসি কে বলে, মিস্টার লিন, অ্যাকর্ডিং টু দা রুল আপনি আমাদের সব থেকে বুগাটি ন্যাশদো গাড়ি কিনেছেন। এই কারণে আমাদের সব থেকে আপনাকে 1 মাসের জন্য এক্সক্লুসিভ বিউটি কার মডেল জি ড্রাইভার সার্ভিসের জন্য হিসাবে দেওয়া হবে। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু ইউ মিস কুইনমো, দ্য ওয়ার্ল্ড কার চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়ং মাস্টার সানের কাছে, কারণ ইয়ং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করতে, কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে, মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছে, শুধু বুগাটি গাড়ির মালিকরা তার সাথে কথা বলতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়ং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে, নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের কারোর মাধ্যমে এই আবর্জনাটি এসব পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। গাইজ, আমরা 5 নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম ম্যানেজার লিনকে বলে, চলেন আপনার সঙ্গে আপনার ড্রাইভারকে পরিচয় করে দিই। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু মিস কুইনমো, দ্য কার চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়াং মাস্টার সানের কাছে, কারণ ইয়াং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করতে চায়, কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে, মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছেন, শুধু বোগাডি গাড়ির মালিকরা তার সাথে দেখা করতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়াং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে, নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের মাধ্যমে এই আবর্জনাটা এসব কিছু পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। এরপর সিন শিফট হয় পরের দিন। লিনিয়ান বহু বছর পর নিজের গ্রামে ফিরে আসে। লিন গাড়ি থেকে নেমে মিস কুইনমোকে বলে, তুমি গাড়িটি পার্ক করে এসো। গ্রামের লোকজন অবাক হয়ে বলে, এটা কি লিনিয়ান না? এরপর লিন এই 2 মহিলার কাছে এসে বলে, সেকেন্ড আন্ট থার্ড আন্ট ইন ল, আপনারা কেমন আছেন? আপনারা কি এখানে ঠান্ডা বাতাস উপভোগ করছেন? তখন এই মহিলা বলে, এটা কি লিন না? কত বছর পর ফিরল, তুই তো গ্রামে আসিস না। তখন আরেকজন লিনকে বলে, লিনিয়ান, তোর পাশে থাকা মেয়েটি কে? তখন কুইনমো জবাব দেয়, আমার নাম কুইনমো, আর আমি মিস্টার লিনের ড্রাইভার। তখন তারা 2 জন শক হয়ে যায়। ড্রাইভার? তাদের চোখে লিন এখনো ব্যর্থ, দেনায় জর্জরিত এক লোক। এরপর লিন তাদেরকে বলে, ঠিক আছে, আপনারা আরাম করুন, আমি বাবা মার সাথে দেখা করার জন্য বাড়ির দিকে যাই। একথা বলে লিন বাড়ির দিকে যেতে থাকে। তখন একজন আরেকজনকে বলে, আমি অনেক আগেই শুনেছিলাম যে শহরে লিনের প্রচুর দেনা, আর মিয়া এখন একটি বড়লোক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সে সত্যি ভান করতে জানে। তার অবস্থা এত খারাপ, অথচ সে একজন মহিলাকে ড্রাইভার হিসেবে রেখেছে। তাকে দেখতে ভালো মহিলা বলে মনে হচ্ছে না। এরপর সিন শিফট হয় লিনের বাড়ি। লিন বাড়ির দরজা দাঁড়িয়ে বলতে থাকে, এটাই আমার বাড়ি। যদিও অতীতের জীবনযাত্রা কষ্টের ছিল, আমার বাবা মা সারা জীবন সৎ ও কর্তব্যপরায়ণ ছিলেন, কারো কাছে কখনো ঋণী ছিলেন না। জীবন ছিল শান্তিপূর্ণ। হঠাৎ বাড়ির ভিতর থেকে শব্দ আসে। লিন শক হয়ে যায়। কেউ তার বাবাকে বলছিল, বুড়ো, আমি তোকে বলছি, যদি আজ টাকা না দেস তাহলে আমাকে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবি না। আমি তোর বাড়ি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমি বলছি 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। তখন লিনের বাবা ওই টাকলাকে কুন্ডাকে বলে, আমি তো শুধু একটা চারা গাছে পা দিয়েছিলাম, আর তুমি এই কারণে আমার কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছ? তুমি তো আমাকে ঠকাচ্ছ। তখন টাকলা লিনের বাবাকে বলে, তুমি কিছুই জানো না, ওটা লাউজির আমদানি করা সেলসবক পাইন গাছ। বাজারে একটা গাছের দাম 20,000 টাকা। তোমাকে এতটুকু টাকাই দিতে হবে। এরপর টাকলা চামচা টাকলাকে বলে, হু ভাই, এই বুড়োদের সাথে কথা বলে কি লাভ? চলো সব মূল্যবান জিনিসপত্র বের করে নিয়ে যাই, তাহলে ঝামেলা শেষ। হঠাৎ লিন বাড়ির ভিতরে এসে টাকলাকে বলে, এখানেই থামো, যদি আর কিছু করার চেষ্টা করো আমি তোমাকে বলছি আমি তোমাদের ছাড়বো না। তখন টাকলা আর টাকলা চামচা পিছনে ফিরে বলে, কার এত বড় সাহস যে আমাকে থামতে বলে? লিন রাগ হয়ে বলে, টাকলা আমি। গাইস, এই টাকলার নাম লিনহু, আমি একে টাকলা করেই বলবো। তখন টাকলা লিনকে দেখে টাক করে হেসে বলে, আমি ভেবেছিলাম কে হতে পারে, আমি কখনো ভাবিনি সেই মহান অবতার্থ লিনিয়ান। আমি শুনলাম যে তোর গার্লফ্রেন্ড নাকি অন্য একটি ধনী লোকের সাথে পালিয়ে গিয়েছে, আর আমি শুনেছি তোর নাকি দেনার অভাব নেই। অবশেষে ফিরে আসলি, কি হয়েছে? শহরে টিকতে না পেরে
বাড়িতে পুরনো লোক দেখতে চলে এসেছিস? তখন টাকলা চামচে হেসে বলে, আমার মনে হয় তুই এখন খাবারের জন্য ভিক্ষা করতে পারিস না। এরপর লিন টাকলাকে বলে, লিনহু, বাড়াবাড়ি করিস না, তুই কেন আমার বাবা মার জন্য সমস্যা তৈরি করছিস? তখন টাকলা লিনের সামনে অ্যাটিটিউড দেখিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে গেছে। তোর বাবা 2 দিন আগে আমার বাড়ির গাছের বাগানে ট্রাক্টর চালিয়ে 100টার বেশি গাছকে পিষে দিয়েছে। এখন আমি তোর বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিতে এসেছি, তাই আমি তোর বাবার কাছ থেকে টাকা কম চেয়েছি। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি মিথ্যা বলছো কেন? আমি শুধু একটা গাড়িকে পাশ কাটতে গিয়ে তোমার বাগানের চারা গাছে একটা গাছকে আশ্রয় দিয়েছি, তুমি সিসিটিভি দেখতে পারো। তখন টাকলা বলে, দুর্ভাগ্যবশত সিসিটিভির ক্যামেরা ভেঙে গেছে, আমি এখন 100 বলছি তো 100ই দিতে হবে। তবে তোমার পরিবারের এই গরিব অবস্থা দেখে মনে হচ্ছে এখন 1 লাখ টাকা তোমরা দিতে পারবে না, আর আমি যদি তোমাদের জোর করি তাও দিতে পারবে না। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর লিনকে বলে, তোর বাবাকে দিয়ে এই হোমস্টে হস্তান্তরের চুক্তি সই করে নে, আর তোর বাবাকে নিয়ে শহরে নিয়ে যেয়ে ভিক্ষা করে খা। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি আমাদের মারতে চাও? এরপর রাগ হয়ে টাকলাকে বলে, হোমস্টেতে হস্তান্তর? পুরো পরিবার একসাথে থাকলে ভালো হতো, তাই না? তুই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস কেন? লিনহু, তুই এতগুলো বছর ধরে জোর করে জমি দখল করেছিস আর বাসীদের উপর অত্যাচার করেছিস। তোর কি সত্যি মনে হয় কেউ তোকে শাস্তি দিতে পারবে না? তখন টাকলা তার চামচাদের ফোন করে ডেকে নিয়ে বলে, তোর মতো লিলিয়ান একটা জঘন্য লোক আমার সাথে বড়াই করার সাহস করে? শহরে কয়েক বছর ঘোরাঘুরি করে তুই এখন নিজেকে একটা মানুষ মনে করিস? তুই নিজেকে অনেক বড় মনে করিস, তাই না? মনে হচ্ছে তোকে বাস্তবতা চিনিয়ে দেওয়ার জরুরি। তখন টাকলার কয়েকজন চামচা এসে লিনকে ঘিরে ধরে। এরপর টাকলা বলে, আলোচনা করার কোনো সুযোগ নেই। আমি তোকে এইমাত্র একটা সুযোগ দিয়েছিলাম, আর তুই তার কদর করিসনি। আজ আমার সামনে নতজানি হলেও কোনো লাভ হবে না। এরপর লিন রাগ হয়ে টাকলাকে বলে, তাই নাকি? তাহলে আজ আমি সকল গ্রামবাসীর জন্য আজ তোকে শিক্ষা দেব। এই বলে টাকলাকে লিন একটা ঘুষি মারে। তখন টাকলা রাগ হয়ে লিনকে বলে, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারার সাহস পেলে কিভাবে? টাকলা তখন তার চামচাদের বলে, সবাই ওকে আমার জন্য মারো, ওকে ইচ্ছা মতো পিটাও। তখন লিন আর কুইনমো অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন কুইনমো কারো মাথায়, কারো মুখে এবং কারো পেটে মারতে থাকে। তখন ভিতর থেকে শব্দ শুনে আশেপাশের লোকজন লিনের বাড়ির দিকে ঘিরে ধরে। তখন একজন বলে, এই হট্টগোল কিসের? আমার মনে হয় এবার লিন পরিবার এবার পুরোটাই শেষ হয়ে যাবে। তখন টাকলা আর তার চামচাদের মেরে বাইরে বের করে দেয়। তখন টাকলা বলে, তোরা শুধু অপেক্ষা কর, এটা এখনো শেষ হয়নি, আমি এর শেষ দেখে ছাড়বো। তখন গ্রামবাসীরা সবাই অবাক। তখন সবাই বলতে থাকে, আমি কি ভুল দেখলাম? ওই লিনিয়ান ছোটবেলা থেকে ওর ভিতরেও কিছু একটা ছিল, ওই খুব ভালো। লিন আজ সত্যি আমাদের জন্য, আমাদের হয়ে ওদেরকে মেরেছে। সবাই খুশি হয়ে যায়। এরপর লিন তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা ঠিক আছো? তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তখন লিনের বাবা মা লিনকে বলে, আমরা ঠিক আছি, ওদেরকে মেরেছো, ভালো করেছো, কিন্তু আমার ভয় হচ্ছে আমরা এখন এখানে আর থাকতে পারবো না। তখন লিন তার বাবা মাকে বলে, আপনারা ভয় পেও না, আমি আপনাদের শহরে নিয়ে যেতে এখানে এসেছি, যখন সময় আসবে। এ কথা বলে লিন বেহুশ হয়ে যায়। তখন লিনের বাবা মা চিৎকার করে বলে, বাবা কি হয়েছে? গাইস, আজকের শুরুতে কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, আপনি কি ঠিক আছেন? তখন বাইরে সবাই বলাবলি করছিল লড়াই শেষ, লিন দলের সাথে ঝামেলা করে ভালো কাজ করিনি, এবার লিন পরিবারের দিন শেষ। সে কোনো মতো ঠিক ছিল, কিন্তু বেশিক্ষণ ঠিক থাকতে পারল না, এ কারণেই অজ্ঞান হয়ে গেছে। তখন লিনের বাবা মা এগিয়ে এসে লিনকে বলে, তুমি ঠিক আছো? তখন লিন শান্ত গলায় তার বাবা মাকে বলে, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। এরপর হঠাৎ লিন খুশি হয়ে তার বাবা মাকে বলে, মা বাবা, আমি তোমাদেরকে শহরে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমরা একটা বড় বাড়িতে থাকবো, আরামদায়ক জীবনযাপন উপভোগ করব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। আমার গাড়িটা গ্রামের প্রবেশ পথে পার্ক করা আছে, আমরা এখনই রওনা হতে পারি। এরপর লিন এবং তার বাবা মা গাড়ির দিকে যেতে থাকে। তখন গ্রামের লোকজন হাসাহাসি শুরু করে এবং বলতে থাকে, আমি শুনেছি লিন ছেলেটা শহরে ভালো নেই।
লিন শহরে গিয়ে কিছুই করতে পারিনি, এখন আবার বাবা মাকে নিয়ে যাচ্ছে। সে তার বাবা মাকে সেখানে নিয়ে যাচ্ছে কেন কে জানে, হয়তো সে চায় শহরে আরো বেশি লোক হোক এবং তার সাথে ভিক্ষা করুক। কিন্তু হঠাৎ একটা বিলাসবহুল গাড়ি, সবাই অবাক, এটা আবার কোথা থেকে এলো, এটা আবার কি ধরনের গাড়ি? আমি শুনেছিলাম বেচারার প্রেমিকা অন্য কার সাথে পালিয়ে গিয়েছে। কি হচ্ছে এসব? প্রায় 5 ঘন্টা পর তারা শহরে পৌঁছায়, একটা বিলাসবহুল মলের সামনে এসে দাঁড়ায়। তখন লিন খুশি হয়ে বলে, আমরা শহরে এসে গেছি, পোশাক পাল্টানোর সময় হয়েছে। এরপর লিন এবং তার বাবা মা মলের ভিতরে প্রবেশ করে। তখন একটা স্টাফ তাদের সবাইকে বলে, আপনাদের স্বাগতম। তখন লিনের মা আশেপাশে দেখে শখ হয়ে লিনকে বলে, বাবা, এই জায়গাটা তো অনেক দামি লাগছে। এরপর লিন তার মাকে বলে, হ্যাঁ চলো যাওয়া যাক, আর কোনো লোকের সাথে ঝামেলা করার দরকার নেই। মা বাবা, চিন্তা করবেন না, আপনাদের ছেলের কাছে এই টাকার কোনো মূল্য নেই। এখন থেকে তোমরা তোমাদের পছন্দের যে কোনো পোশাক বেছে নিতে পারো, শুধু আমাকে বলো কোনগুলো তোমাদের পছন্দ, আমি সব কিনে দেবো। তখন লিনের মা একটা পোশাকের প্রাইস দেখে শখ হয়ে লিনকে বলে, এখান থেকে চলো যাই, এটা পোশাক বিক্রি নয়, এটা তো রীতিমতো ডাকাতি, এটা কেনার সামর্থ্য আমাদের নেই। হঠাৎ মিয়ার মার সাথে লিনের মার ধাক্কা লেগে যায়। তখন লিনের মা বলে, দুঃখিত, আমারই ভুল হয়েছে। তখন লিনের মা শখ হয়ে বলে, তুমি মিয়ার মা না? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মিয়ার মা লিনের মাকে দেখে তাচ্ছিল্য করে বলে, ছি, কি দুর্ভাগ্য, তোমাদের মতো গরিব ভিখারির সাথে দেখা হয়ে গেল। তখন লিনের মা বলে, তুমি কি বলতে চাইছো? তখন মিয়ার মা বলে, আমার কাছে আসার চেষ্টা করো না। আর তোমার ছেলে শাশুড়িকে তুমি কখনো নিজের চেহারা আয়নায় দেখেছো? আমার থেকে দূরে থাকো, তোমার গা থেকে দারিদ্র্যের গন্ধ বের হচ্ছে, আমার ডিজাইনের পোশাক থেকে দূরে থাকো। এরপর লিনের বাবা মিয়ার মাকে বলে, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি? আমার ছেলে কি আগে কোনো ভুল করেছে? আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। সর্বোপরি 2 সন্তানের বিয়ে। ঠিক তখনই মিয়া এসে অপমান করে বলে, বিয়ে? কিসের বিয়ে? তোমরা এত গরিব ভিখারি, তোমরা ব্যাঙ হয়ে সত্যি রাজহাঁসের মাংস খেতে চাও? তোমরা দিনের আলোতে স্বপ্ন দেখছো। আর লিন, ব্যান্ডেজের মতো আমাকে আঁকড়ে ধরে থেকো না। এরপর মিয়ার মা লিনের বাবা মাকে বলে, মনে হচ্ছে ওই ছোট বদমাসটা তোমাদেরকে কিছুই বলিনি, ও আমার জামাই হওয়ার যোগ্য নয়। আমার জামাই জিয়াং শহরের বিখ্যাত তরুণ ইয়াং মাস্টার সান। এরপর লিনের বাবা মা লিনকে বলে, বাবা, ওরা যা বলছে তা কি সত্যি? তখন লিন বলে, হ্যাঁ বাবা মা, এটা সত্যি, আমাদের সম্পর্ক ইতিমধ্যে ভেঙে গেছে। তখন মিয়া লিনকে বলে, লিন, আমার পরামর্শ হলো তুমি বাস্তবতাকে মেনে নাও। তোমার সাথে সামাজিকভাবে মানানসই একজন গরিব মেয়েকে খুঁজে নাও এবং আমার কথা ভাবা বন্ধ করো। তখন মিয়ার মা বলে, ওর ওই মরা চেহারা নিয়ে কোন মেয়ে ওর সাথে থাকতে চাইবে? সত্যি বলতে কি, এখানে আমাদের যে পোশাকের পছন্দ হোক না কেন, ইয়াং মাস্টার সান আমাদের জন্য তা কিনে দিতে পারে। তোমাদের মতো গরিব ভিখারি নয়, যারা শুধু দেখতেই পারে। তোমরা কোনো পোশাক নোংরা করে ফেললে দাম দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। তখনই হঠাৎ কুইনমো এসে মিয়া এবং তার মাকে বলে, তোমরা ঠিকই বলছো, তোমাদের মতো অর্থলোভী আবর্জনা আমার লিনের জন্য একেবারেই যোগ্য নয়। এরপর বলে, আমার প্রেমিকের আমাকে কিনে না দেওয়া টাকা না থাকলেও আমি তার সাথেই থাকতে রাজি। এটা সেসব লোকের চেয়ে ভালো যারা লোক দেখানোর জন্য অন্যের টাকার উপর নির্ভর করে। তখন মিয়া বলে, তুমি কি বলতে চাইছো? তখন শখ হয়ে লিন কুইনমোর দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি কি করছো? তখন কুইনমো লিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আর এটা দেখতে পারছিলাম না মিস্টার লিন, আর সারা জীবন ওদের কাছে বাজে কথা শুনতে না চাইলে আমার সাথে অভিনয় করুন। তখন লিন তার কার্ড বের করে স্টাফ লেডিকে বলে, দোকানের সমস্ত পোশাক এবং গহনা আমার বাবা মায়ের জন্য প্যাক করে দাও।
এছাড়াও আমার পাশে থাকা এই সুন্দরী ভদ্র মহিলার জন্য তার মাপের সব লেটেস্ট স্টাইলের পোশাক প্যাক করে দাও, আমি সাথে সাথে দাম দিয়ে দেবো। তখন স্টাবলেটি শখ হয়ে বলে, ওরা সবাই? স্যার আপনি ঠাট্টা করছেন না তো? সব মিলে অত্যন্ত 8 মিলিয়ন টাকা হবে। এরপর মিয়া রাগ হয়ে বলে, 8 মিলিয়ন? ওর কার্ডে যদি $800 থাকতো তাহলে ভালো হতো। তখন মেশিন থেকে শব্দ আসে, 8 মিলিয়ন রিসিভ হয়েছে। এরপর মিয়া মা স্টাবলেটির কাছে এসে রাগ হয়ে বলে, সে তো ক্রেডিট কার্ড ব্যবহার করছে তাই না? এটা নিশ্চয়ই নগদ অগ্রিম, তাকে তো আজ হোক বা কাল হোক টাকা ফিরে দিতেই হবে তাই না? তখন স্টাবলেটি রাগ হয়ে মিয়ার মাকে বলে, তুমি কি ভাবো সবাই তোমার মতো? মিস্টার লিন ব্ল্যাক কার্ড সোয়াইপ করেছে, তুমি কি বোঝো আর্থিক ক্ষমতা কাকে বলে? সরে দাঁড়াও, মিস্টার লিন কাজ সম্পন্ন করতে আমাকে দেরি করাবে না। তখন লিনকে ঠাট্টা করে বলে, আমি জানি তুমি নিশ্চিত প্রেসিডেন্ট লিন কার্ড চুরি করেছো, তোমার কাছে এত টাকা থাকা অসম্ভব। পর লিন মিয়াকে বলে, কুকুরের মতো চোখ করে মানুষের দিকে তাকাচ্ছ, মনে হচ্ছে তোমার ওই কুকুরের মতো চোখগুলো আমাকেই খুলতে হবে। তখন স্টাফকে বলে, আমার কথা শোনো, এই দোকানটি আমি কিনতে চাই। তখন স্টাফলেরই শখ হয়ে বলে, না স্যার, এই দোকানটির দাম 100 মিলিয়ন। তখন মিয়ার মা রাগ হয়ে বলে, এটা অসম্ভব, তুমি কিছুতেই 100 মিলিয়ন তুলতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না। এরপর লিন মিয়ার মাকে বলে, আমাকে আপনাকে হতাশ করাতে হচ্ছে, এটা মাত্র 100 মিলিয়ন। তো স্টাবলিটি লিনকে সম্মান দিয়ে বলে, বস লিন, আমরা 3 দিনের মধ্যে আপনার জন্য পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করব। এরপর লিন স্টাবলিটিকে বলে, আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম। ও আচ্ছা, আরেকটা কথা, দোকানটা আজ বন্ধ, কোনো ক্রেতাকে ঢুকতে দেওয়া যাবে না, বিশেষ করে এই দুইজন। তোর এক গার্ড মিয়া ও তার মাকে বলে, তোমরা দুজন দয়া করে দোকান থেকে বের হয়ে যাও। তখন মিয়া রাগ হয়ে লিনকে বলে, লিন, আমার সাথে ভান করো না, এই মহিলাটি সেদিনের কার মডেল যে তোমার এখন ড্রাইভার, তোমার টাকাও নিশ্চয়ই প্রেসিডেন্ট লির কাছ থেকে ধার করা তাই না? আমাকে বোকা বানাতে পারবে না। তখন গার্ড মিয়া ও তার মাকে দোকান থেকে বের করে দিয়ে বলে, চুপ করো, আর তর্ক করলে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবে না, ওটা নিশ্চিতভাবেই তার নিজের টাকা। এরপর মিয়া মনে মনে রাগ হয়ে বলে, ওর যা অবস্থা, প্রেসিডেন্ট লি আজ হোক বা কাল হোক ওকে ধরে ফেলবে, যখন সেটা ঘটবে তখন দেখা যাবে তুমি কি করো। এরপর সিন শিফট হয় গাড়ির ভিতর। লিনের বাবা লিনকে বলছিল, বাবা আজ আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে ব্যাপারটা অবাস্তব, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার মা আর আমি এই জীবনে কখনো ভাবিনি যে আমরা এমন একটা জীবন কাটাতে পারবো। আমরা তো ভেবেছিলাম তুমি শহরে এসে মনে হয় একটা ছোট কোম্পানিতে চাকরি করো। তখন লিন হেসে তার বাবা মাকে বলে, আরে কোনো ব্যাপার না, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে এই ধরনের জীবনই চলতে থাকবে, তোমরা দুইজন শুধু ঠিকমতো উপভোগ করুন, আগে আরও অনেক কিছু ঘটবে, এই ব্যাপারে আর কখনো চিন্তা করবেন না। এরপর কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, পরের গন্তব্যে আমরা কোথায় যাব? আপনি কোথায় যেতে চান? তখন লিন কুইনমোকে হেসে বলে, আমার বাবা পুরাতন জিনিসপত্র পছন্দ করেন, তাই আগে আমরা পুরাতন জিনিসপাতি আমার বাবার জন্য কিনতে যাব। আগে আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, এখন টাকা পয়সার অভাব নেই, তাই এখন কিনতে পারি। আমি শুনেছিলাম জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামি হবে, তাই তুমি জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামিতে নিয়ে চলুন। গাইস, সিন শিফট হয় জিয়াং শহরে টপ টিয়ার চ্যারিটি নিলামের বিল্ডিংয়ের বাইরে। আমরা বিল্ডিংয়ের বাইরে দেখি সবাই নিলামের জন্য, বড় ছোট যত বিজনেসম্যান পলিটিশিয়ান তারা সবাই এসেছে। নিলামি হলের ভিতর কেউ বলছিল তিয়ানিয়াং গ্রুপকে ধন্যবাদ, কারণ তাদের সাপোর্টের কারণে আজ এখানে নিলামি আয়োজিত হচ্ছে। ভিতরে থাকা গার্ডরা সকল গেস্টদের বলছিল, দয়া করে আপনারা আপনাদের ইনভিটেশন কার্ডটি নিয়ে ভিতরে প্রবেশ করুন। এরপর সিন শিফট হয় লিনের কাছে। এক গার্ড লিনকে হলে প্রবেশ পথে থামিয়ে বলে, দয়া করে আপনার ইনভিটেশন কার্ডটি দেখান। তখন লিন ওই গার্ডকে বলে, ইনভিটেশন কার্ড? তখন গার্ডটি হঠাৎ করে রেগে ফেটে পড়ে, চোখে অবজ্ঞার ঝলক। আমি তো এই ইনভিটেশন কার্ডের নাম কখনো শুনিনি, তাই না? সে লিনের দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। পোশাকটা দেখলে কুকুরের মতো লাগে, কিন্তু চেহারাটা মানুষের মতো। এই নকল জিনিসগুলো কোথা থেকে কিনেছে? রাস্তার কোন সস্তা দোকান থেকে? গার্ড হাত তাড়িয়ে দিয়ে বলে, দূর হও আমার কাছ থেকে, এবং দূর হও এখান থেকে, আমার কাছে বাধা দিও না। তখন লিন দাঁড়িয়ে থাকে, চোখে আগুন কিন্তু মুখে নীরবতা। তুমি কি বললে? घाट এবার এক পা এগিয়ে এসে চোখে রাগ নিয়ে বলে, ইনসান কি ভাষা समझ में नहीं आते तुम्हें?
मैंने तो कहा था दूर हो जाओ यहाँ से। হঠাৎ লিনের দিকে ইশারা করে বলে, मुझे এমন हालत में मत डालो जहाँ मुझे लोगों को बुलाकर तुम्हें यहाँ से জবরদস্তি बाहर निकलना पड़े। তখনই কেউ পিছন থেকে বলতে থাকে, রুকো। একটি গম্ভীর কণ্ঠ চারপাশে ছড়িয়ে পড়ে। মেরে ভিআইপি আদমি কো রুকনে কি হিম্মত कैसे हुई। গার্ড হঠাৎ থমকে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। প্রেসিডেন্ট आप यहाँ क्यों। চারপাশে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। प्रेसिडेंट जिसका पारिवारिक बिजनेस पूरे देश में फैला हुआ है, मैं कोई सपना तो नहीं देख रहा। प्रेसिडेंट राग हुए बोले, मैं कहाँ कब आऊँ यह मेरी मर्जी है, क्या इसके लिए मुझे तुमसे जवाबदेही करनी होगी। গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠ কাঁপতে থাকে। প্রেসিডেন্ট मैं वहाँ का इरादा नहीं था, प्लीज गलत मत समझिए। তখন প্রেসিডেন্ট তার গার্ডদের বলে, इसको यहाँ से ले जाओ। তখন গার্ড ভেঙে পড়ে, কণ্ঠ কাঁপতে থাকে এবং ভয় পেয়ে যায়। প্রেসিডেন্ট मैं गलत था, प्लीज मुझे माफ कर दीजिए, मुझे समझ में नहीं आया। এরপর প্রেসিডেন্ট লিনকে বলে, मैं सत्य में माफी चाहता हूँ, नीचे के लोग ही असल में अहंकार में अंधा हो गया था। তারপর চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। হাইরাম ইয়া কিয়া হুই। আরেকজন বলে, প্রেসিডেন্ট क्या उन्होंने सत्य में इससे পার্সোনালি মাফি মাঙ্গি। মুহূর্তে চারদিকে গম্ভীর নীরবতা ছড়িয়ে পড়ে। তখন নীলের বাবা লিনকে আসতে বলে, লিটনিয়ান ইয়া কোন হে, तुम इसे जानते हो। এরপর প্রেসিডেন্ট সামনে এগিয়ে এসে লিনের বাবা মাকে বলে, चाचा चाची मैं बताता हूँ, आपका बेटा मिस्टर लिन हमारे लिन परिवार के लिए बहुत बड़ा उपकारी है। कुछ दिन पहले मेरे पिताजी अचानक बहुत गुरुतर बीमार हो गया था। उस वक्त अगर मिस्टर लिन आगे नहीं आते तो मैं सत्य में डर गया था, शायद आज हम उन्हें नहीं देख पाते। प्रेसिडेंट সবার दिखे ताकिए बोले, देर हो रहा है, सब लोग कृपया अंदर आ जाइए। मैं इस नीलामी का आयोजक होने के नाते दिल से स्वागत करता हूँ, कृपया आराम से पूरा एक्शन का आनंद लीजिए। এরপর অ্যানাউন্সার বলা শুরু করে, প্লেট নাম্বার 1 প্লেট নাম্বার 13 के लिए সর্বোচ্চ বিড 5 মিলিয়ন, প্লেট নাম্বার 27 বর্তমান বিড $52 লাখ। এরপর অ্যানাউন্সার হেসে বলে, আচ্ছা বিক গিয়া। এরপর অ্যানাউন্সার বলে, আগলা आइटम आ रहा है, सब लोग तैयार रहे, अपनी आंखें खुलकर देखिए, यह आज के रात का सबसे बड़ा खजाना है। पूरा हॉल एकदम निस्तब्ध। অ্যানাউন্সার গম্ভীর কণ্ঠে বলে, शुरुआती कीमत 10 मिलियन, हर एक बीट कम से कम 1 मिलियन से बढ़ानी होगी, इससे कम नहीं। একটু থেমে, তো ফির দের কিস বাত। এরপর লিন মনে মনে ভাবে, আমি এটা কিনবো। লিন একটু থেমে যায়। তখন কুইনমো ফিসফিস করে লিনকে বলে, সমস্যাটা কি। তখন লিন বলে, এটা কিছুই না, আমি একটা আজব কণ্ঠ শুনতে পাচ্ছি। আবার সেই রহস্যময় কণ্ঠ। হঠাৎ নিলামি ঘর উত্তেজনায় ফেটে পড়ে। নম্বর 17 12 মিলিয়ন, নম্বর 6 25 মিলিয়ন, দাম বাড়তেই থাকে। নাম্বার 17, নাম্বার 6 এবং নাম্বার 31 28 মিলিয়ন। অ্যানাউন্সার কণ্ঠ ধীরে ধীরে হল জুড়ে ভেসে ওঠে, এর চেয়ে বেশি কম কোনো দাম আছে কি। মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়, সবার নিঃশ্বাস যেন আটকে আসে। ঠিক তখনই ইয়াং মাস্টার সান 50 মিলিয়ন বিড করে। এরপর বলে, আমার ওয়াইফ এটা চায়, তাই দাম যতই হোক এটা আমি কিনবো। ভিড়ের মধ্যে হালকা হাসি আর ফিসফিস ছড়িয়ে পড়ে। বাহ, সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে, কি স্নেহশীল। এরপর মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, তুমি সত্যি অসাধারণ। তখন লিন মুচকি হেসে বলে, আমি 100 মিলিয়ন দাম করছি। মুহূর্তে নীরবতা নেমে আসে, ভিতরের মধ্যে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো হল থমকে যায়। 100 মিলিয়ন। চারপাশে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে, সবাই যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়, পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। এরপর অ্যানাউন্সার নিলামের নিয়ম স্পষ্ট করে লিনকে বলে, নিলামের সততা ও পারস্পরিক সুবিধার নীতি অনুযায়ী 100 মিলিয়নের বেশি যে কোনো বিডের ক্ষেত্রে সম্পদের যাচাইয়ের জন্য ঘটনাস্থলে একটি ব্যাংক কার্ড জমা দিতে হবে। তখন পুরো হল আবারও নীরব হয়ে যায়। তখনই লিন অ্যানাউন্সারকে হালকা হাসি দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, কোনো সমস্যা নেই। আবার একটু থেমে আরো 10 মিলিয়ন যোগ করে দেয়, আমি এই টাকা সামলাতে পারবো। মুহূর্তে পুরো হল থমকে যায়। লোকজন বলা শুরু করে, তাহলে মিস্টার লিন কি একজন গোপন টাইকন। ভিড়ের মধ্যে ফিসফাসু বেড়ে যায়। এরপর ইয়াং মাস্টার সান শখে অ্যানাউন্সারকে বলে, তাহলে আমার সম্বন্ধে তথ্য প্রকাশ করার অনুরোধ করছি। তখন অ্যানাউন্সার হালকা অনুশোচনা সুর দিয়ে বলে,
আমি দুঃখিত ইয়াং মাস্টার সান। একটু থেমে নিয়ম স্পষ্ট করে জানায়, আপনার নির্ধারিত সীমা শেষ। এরপর ইয়াং মাস্টার সান রাগে গর্জে ওঠে। অ্যানাউন্সারকে বলে, এটা আমার সম্পদের মাত্র একটি ক্ষুদ্র অংশ। জিনভা গ্রুপ কিভাবে এটা কিনতে পারবে না? একজন সামান্য সম্পদ সংগ্রহকারী রুয়ের মূল্য বহন করা কি আমাদের পক্ষে অসম্ভব? তখন অ্যানাউন্সার বলে, আমি দুঃখিত ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিলামের শৃঙ্খলা নষ্ট করা থেকে বিরত থাকুন। তখন মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিজেকে সংযত করুন। এই আবর্জনাটা এইমাত্র প্রেসিডেন্ট লির সাথে হাত মিলিয়েছে, তবে এই ক্ষমতা বেশিক্ষণ স্থায়ী হবে না। তখন অ্যানাউন্সার হাতের হাতুড়ি মেরে বলে, সম্পদ সংগ্রহকারী রুই এর চূড়ান্ত মালিক মিস্টার লিন ইয়ান। তখন প্রেসিডেন্ট লি হেসে লিনকে বলে, মিস্টার লিন, আন্তরিক অভিনন্দন, আপনি এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। এখানে ভিড় ও কোলাহল বেশি। আপনি কি কিছুক্ষণের জন্য ভিআইপি রুমে বিশ্রাম নিতে চান? তখন লিন হেসে পেজলিকে বলে, আচ্ছা, তাহলে আমি পেজলিকে এটির ব্যবস্থা করতে বলছি। তখন পেজলি হেসে বলে, এটা একটা সামান্য বিষয় মাত্র। এরপর সিন শিফট হয় ভিআইপি রুমের ভিতরে। লিন আর পেজলি বসেছিল। তখনই একজন লোক এসে লিনকে বলে, আমি ইনহাউ গ্রুপের সিইও। এটি আমার বিজনেস কার্ড। যদি কোনোদিন আমার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমরা লিনকে দেখি সে রুই হাতে নিয়ে দেখছিল। তখনই রুইয়ের ভিতর থেকে আলো বের হতে থাকে। তখন লিনের মাথা ঘুরতে থাকে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন প্রেসিডেন্ট লি ভয় পেয়ে লিনকে বলতে থাকে, মিস্টার লিন, আপনার কি হয়েছে? এবং সবাইকে বলতে থাকে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো গাইজ। এরপর সিন শিফট হয় ভয়েটরিয়ামে। ভয়েটরিয়াম হলো এমন একটি জায়গা বা জগৎ বা রাজ্য যেখানে জীবন্ত প্রাণ, আলো বা স্বাভাবিক ব্যবস্থার উপস্থিতি নেই। এক ধরনের অন্ধকার শূন্য বা অস্তিত্বহীন স্থান। তখন লিন বলে, আমি কোথায়? আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা ঠিক কোন জায়গা? এরপর লিন চারপাশে তাকিয়ে সে বিভ্রান্ত কণ্ঠে ফিসফিস করে ওঠে। হঠাৎ তখনই লিনের সামনে গড অফ ওয়েল চলে আসে এবং লিনকে বলে, লিনিয়ান, তুমি এখানে এসেছো। তিনি 3 রাজ্যের 99তম ধনসম্পদের দেবতা। তার আগমনেই যেন ভাগ্যের দরজা খুলে যায়। সম্পদের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন লিন শখ হয়ে বলে, সম্পদের দেবতা যেন অজানা শক্তির এক মহিমাত্ম সত্তা, যার উপস্থিতিতেই ধন সম্পদের প্রবাহ শুরু হয়ে যায়। ভাগ্য মাতানত করে। এরপর গড অফ ওয়েল লিনকে বলে, হাতে ধন দেবতা রুই থাকলে তুমি ত্রিলোকের ভাগ্য উপলব্ধি করতে পারবে। তবে এখন এক বিশাল সম্পদ সংকট ঘটিয়ে আসছে আর তোমার পরীক্ষারও সময় এসে গেছে। একথা বলে গড অফ ওয়েল চলে যায়। তখন লিন শখ হয়ে গড অফ ওয়েলকে বলতে থাকে, একটু দাঁড়ান, এক মুহূর্ত দাঁড়ান, যাওয়ার আগে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে যান। এরপর লিন বেহুশ হয়ে যায়। अचानक लिन की आंखें खुल जाती है। अस्पताल की बिस्तर पर पड़े हुई लिन हल्का सा हैरानी के साथ कहता है, अभी जा हुआ वह क्या था? क्या ये सिर्फ एक सपना था या फिर कुछ और? कुछ देर बाद प्रेसिडेंट ली लिन के पास आते हैं और कहता है, मिस्टर लिन, आप जाग गया है। मिस्टर लिन, क्या आपको शरीर में कोई असुविधा हो रही है? मेरा मेडिकल टीम बाहर तो तैयार खड़ा है, आपकी हर जरूरत के लिए और सेवा देने के लिए प्रस्तुत है। तब लिन प्रेसिडेंट ली से कहता है, प्रेसिडेंट ली, मैं ठीक हूँ। शायद मैंने हाल ही में ठीक तरह से आराम नहीं किया। मुझे लगता है इसी वजह से मैं बेहोश हो गया था। इसके बाद प्रेसिडेंट ली लिन से कहता है, मिस्टर लिन, क्या आप किसी समस्या का सामना कर रही हो? मैं आपसे कहना चाहता हूँ, अगर कोई मसला हो तो मेहरबानी करे मुझे जरूर बताइए। मैं आपकी मदद करने के लिए तैयार हूँ। तब लिन प्रेसिडेंट ली से कहता है, सच कहूँ तो मैं एक कंपनी बनाना चाहता हूँ जो काबिलियत और असर के लिए लिहाज से जिनपा ग्रुप के बराबर खड़ा हो सके और मजबूती से उसका मुकाबला कर सके। इसके बाद प्रेसिडेंट ली एक्साइट होकर लिन से कहता है, मिस्टर लिन, जिनपा ग्रुप के मध्य जो परिस्थिति है उसके बारे में मैं कुछ हद तक वाकिफ हूँ। मिस्टर लिन का अवस्थान और उसका न्याय्य प्रतिक्रिया को मैं समर्थन करता हूँ। তখন লিন প্রেসিডেন্ট লিকে সিরিয়াস হয়ে বলে, আমি কখনোই ব্যক্তিগত পরিষদের জন্য করব না। বাস্তবতা হলো জিনপা গ্রুপ জিয়াং শহরের অর্থনৈতিক ব্যবস্থা একটি বড় অংশ একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে। তাদের ঋণ ব্যবস্থার প্রভাবে অসংখ্য তরুণীর ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে, যার পরিসংখ্যান আমরা হয়তো কখনোই জানতে পারবো না। আমার লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক ও ইতিবাচক পরিবেশ তৈরি করা, যেখানে আদর্শবান তরুণীরা
আবদ্ধ না হয়ে নিজেদের স্বপ্ন পূরণের প্রকৃত সুযোগ পাবে। এরপর প্রেসিডেন্ট লি লিনকে বলে, মিস্টার লিনের এত সুদূর প্রসারিত দৃষ্টিভঙ্গি ও তার উদার মানসিকতাকে সত্যি আমি লিতিয়ান আপনাকে আশ্বস্ত করতে চাই, যদি কোনো ক্ষেত্রে আমার সহযোগিতার প্রয়োজন হয় অনুগ্রহ করে নির্দ্বিধায় জানাবে। আমি সম্পূর্ণভাবে আপনার পাশে আছি এবং সব সময় আমি আপনাকে সাহায্য করে যাব। এরপর প্রেসিডেন্ট লি লিনকে বলে, মিস্টার লিন, আপনি কি আপনার কোম্পানির নাম ঠিক করেছেন? আপনার কোম্পানির নাম কি রাখবেন? তখন লিন মুচকি হেসে প্রেসিডেন্ট লিকে বলে, চিশেং গ্রুপ। এরপর সিন শিফট হয় জিনপা গ্রুপের অফিস। ইয়াংমাস্টার সান ও মিয়া সোফায় বসে ফোন দেখছে। তখন ইয়াংমাস্টার সান হেসে বলতে থাকে, গরিব লোকজনকে আয়ের পথে এগিয়ে নেওয়া এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা এই ধরনের স্লোগান সহ একটি নতুন কোম্পানি ঘোষণা দিয়েছে এবং বিনিয়োগের জন্য একটি হটলাইনও চালু করেছে। এরপর বলে, লিনিয়ান কি সত্যি নতুন কোম্পানি পরিচালনার পরিকল্পনা করেছে? বিষয়টি কিছুটা অপ্রত্যাশিত বলে মনে হচ্ছে এবং চিশেং গ্রুপ নামটি লক্ষ্য করলে বোঝা যায় এটি সম্ভবত জিনপাও গ্রুপের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে। আরও লক্ষণীয়, তাদের প্রকল্পগুলো বেশিরভাগ আমাদের বিদ্যমান মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে মৌলিকতার অভাব স্পষ্ট, যা বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। তখন মিয়া হেসে লিনের কথা বলতে থাকে, এই আবর্জনার তো স্রিপ লাগাম ছাড়া গাভীর মতো, সে শুধু কল্পনা জগতে ডুবে আছে। হঠাৎ ইয়াং মাস্টার সান শখে লিনের কথা বলতে থাকে এবং মোবাইলে পড়তে থাকে, হোলি ক্রাফট, চিশেং গ্রুপের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডার লিনিয়ান ব্যবসায়িক ফেডারেশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। আসন্ন 22শে জুন এই উপলক্ষে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরপর কয়েকদিন পর সিন শিফট হয় সংবাদ সম্মেলনের স্থানে, যেখানে এক রিপোর্টার লিনকে প্রশ্ন করে, প্রেসিডেন্ট লিন, আপনি যুব উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ এবং জনকল্যাণে সহায়তা করার লক্ষ্যে চিশেং গ্রুপ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই ধরনের প্রকল্পগুলোতে সাধারণত মুনাফা আসতে দীর্ঘ সময় লাগে এবং ঝুঁকিও বেশি থাকে। আপনার কি ভয় হচ্ছে না যে কোম্পানির লোকসান হবে? তখন লিন এই রিপোর্টারের প্রশ্নের উত্তর দিয়ে বলে, নিশ্চয়, বিষয়টি নিয়ে আমি সচেতন, তবে এর চেয়েও বড় উদ্বেগ আমার অর্থের অভাবে জিয়াং শহরের বহু তরুণ তরুণী যেন তাদের স্বপ্ন ত্যাগ করতে বাধ্য না হয়। আমি আরো আশঙ্কা করি সমাজের নিম্ন স্তরের মানুষগুলো যেন তাদের বর্তমান প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, সুযোগ হারিয়ে না ফেলে। তবে আমার বিশ্বাস দৃঢ়, যতক্ষণ এই প্রকল্পগুলো মানুষের প্রকৃত উপকারে আসে ততক্ষণ আমি স্বল্প মেয়াদী বিনিয়োগ এবং সংশ্লিষ্ট ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত। এরপর আরেকজন রিপোর্টার লিনকে প্রশ্ন করে, প্রেসিডেন্ট লিন, শহরের দক্ষিণে অবস্থিত ওই পাহাড়টিতে বছরের পর বছর ধরে ঘন ঘন ভূমিধস হচ্ছে। সরকার এটি সংস্কার করার পরিকল্পনা করেছিল, কিন্তু উচ্চ ব্যয়ের কারণে তা স্থগিত। যেহেতু আপনি জনকল্যাণ সাহায্যের কথা বলছেন, আপনি কি এই জটিল বিষয়টি বিবেচনা করেছেন? তখন দুইটি লোক বলবালি করছিল। প্রথম লোকটি বলে, ওই পাহাড়টা একটা টাকা হারানোর গর্ত, যেই ওটা ছুঁয়ে দেখে তারই কপাল খারাপ হয়ে যায়। এরপর দ্বিতীয় লোকটি বলে, এই প্রকল্পটি হাতে নেওয়ার দুঃসাহস দেখানো মানেই নিজের মৃত্যুকে বরণ করা। এরপর লিন মনে মনে ভাবতে থাকে, আমি অনেক বছর ধরেই ওই দক্ষিণ অনুমত পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে জেনে আসছি। এটি কোনো মামুলিক বিষয় নয়, বরং জীবিকার একটি সমস্যা যা জরুরি সমাধান প্রয়োজন। তখন লিন এক্সাইটিং হয়ে বলে, আজ জিয়াং শহরের সকল ছোট বড় ব্যক্তিবর্গ এবং সম্মানিত গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে চিশেং গ্রুপ দক্ষিণ অঞ্চলের পার্বত্য এলাকায় উন্নয়ন প্রকল্পে পূর্ণমাত্রায় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করছে। তখন সব রিপোর্টার লিনকে বলা শুরু করে, প্রেসিডেন্ট লিন, এই প্রকল্পটি চালু হতে কত সময় লাগতে পারে? মূলধন বিনিয়োগের পরিমাণ আনুমানিক কত হতে পারে? এরপর লিন সব রিপোর্টারের উত্তর দিয়ে বলে, আমরা শীঘ্রই প্রকল্পটি বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করব। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত, স্বচ্ছ এবং সকলের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে যথাযথ তদারকি নিশ্চিত করা যায়। এরপর আবার সিন শিফট হয় জিনপা গ্রুপের অফিসে, যেখানে ইয়াং মাস্টার সান লিনকে নিয়ে বলছিল, ওই পাহাড়ের বিনিয়োগের এই সিদ্ধান্তকে অনেকেই অত্যন্ত সাহসী, এমনকি অতিরিক্ত উচ্চাবিলাসী হিসাবে দেখেন। বাস্তবতা পরিস্থিতি বিবেচনায় এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। তখন মিয়া হেসে বলে, এই মানুষগুলো যা বলছে বা ভাবছে তা খুবই অবাস্তব এবং হাস্যকর। তারা বাস্তবতা না বুঝে অযথা কল্পনার ডুবে আছে। এরপর ইয়ং মাস্টার সান লিনের কথা বলে, আমি দেখতে চাই সে কতদিন টিকতে পারে। গাইজ,
আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম ইয়াংমাস্টার সান লিনকে নিয়ে বলছিল ওই পাহাড়ে বিনিয়োগের এই সিদ্ধান্তকে অনেকে অত্যন্ত সাহসী এমনকি অতিরিক্ত উচ্চাভিলাষী হিসাবে দেখছেন। বাস্তব পরিস্থিতি বিবেচনায় এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। তখন মিয়া হেসে বলে, ওই মানুষগুলো যা বলছে বা ভাবছে তা অবাস্তব এবং হাস্যকর। তারা বাস্তবতা না বুঝে অযথা কল্পনায় ডুবে আছে। এরপর ইয়াংমাস্টার সান লিনের কথা বলে, আমি দেখতে চাই সে কতদিন টিকতে পারে। এরপর সিন শিফট হয় চিংশু গ্রুপের কনফারেন্স রুমে, যেখানে লিন, কুইনমো আর প্রেসিডেন্ট লি সিরিয়াস হয়ে বসেছিল। তখন প্রেসিডেন্ট লি লিনকে বলে, এই পর্বতটি জিয়াং শহরের এক প্রকার দুঃস্বপ্ন হিসেবে পরিচিত। গত 10 বছরে এখানে 5 বার বিনিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তারা প্রতিবারই বিনিয়োগকারীরা ব্যর্থ হয়েছে, কারণ শেষ পর্যন্ত তারা ঋণ পরিশোধের জন্য নিজেদের সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে। কিন্তু মিস্টার লিন, এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি কি এখনো ওই প্রকল্পে বিনিয়োগ করতে চান? এরপর প্রেসিডেন্ট লি লিনকে বুঝিয়ে বলে, সাউথ সিটির ব্যারন পর্বতের এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্লেষণে দেখা গেছে যে মোট আর্থিক ক্ষতি আনুমানিক 230 মিলিয়ন থেকে 510 মিলিয়ন এর মধ্যে অবস্থান করবে। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন, অবকাঠামোগত উন্নয়ন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে টেকসই অর্থনৈতিক দখল লিন কুইনমোকে বলে, কুইনমো, ভূতাত্ত্বিক দল এবং পরিবেশ বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করো। তারপর প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করে 3 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত অনুসন্ধান প্রতিবেদন, আর প্রতিবেদনটিতে যেন সকল বিষয়গুলো যেন অন্তর্ভুক্ত থাকে, যেমন ভূতাত্ত্বিক অবস্থা ও ঝুঁকি মূল্যায়ন, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ আর ক্ষয়ক্ষতির কারণ। তখন কুইনমো লিনকে বলে, আমি বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, আমি ভালোভাবে পর্যবেক্ষণ করব। এরপর প্রেসিডেন্ট লিন তার ব্যাগ থেকে কাগজ বের করে লিনকে বলে, এটা আমি বুঝেই গিয়েছিলাম, আপনাকে থামানো আমার পক্ষে সম্ভব, তাই আগেভাগেই ব্যবস্থা করে রেখেছি। এখানে জিয়াং শহরের সেনা নির্মাণ দলের যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। কাজ যেন কোনো দেরি ছাড়াই শুরু হয় সেজন্য অগ্রিম অর্থ পরিশোধ করে দিয়েছি। এদিকে আমার পক্ষ থেকে একটি বিনিয়োগ অথবা বলতে পারেন আমাকে তো অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন। এরপর সিন শিফট হয় পরে আমরা লিনকে দেখি সে দক্ষিণ শহরের ব্যারন পর্বতের প্রবেশপথে দাঁড়িয়ে কাজ দেখছিল। শ্রমিক, ইঞ্জিনিয়ার এবং যন্ত্রপাতির শব্দে যেন নীরবতা ভেঙে যায়। বিশাল প্রকল্পের প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর সিন শিফট হয় সপ্তাহ পরে। হঠাৎ কুইনমো তাড়াহুড়ো করে লিনের কাছে এসে বলতে থাকে, মিস্টার লিন। তখন কুইনমোর মুখ থেকে শব্দ বেরোচ্ছে না এবং তার গলা কাঁপছিল। তখন লিন কুইনমোর তাড়াহুড়ো দেখে লিন কুইনমোকে বলে, প্রথমে শান্ত হও, তারপর বলো। কোন পর লিন কুইনমোকে বলে, কি হয়েছে আমাকে বলো। এরপর কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, এটা দেখুন। তখন কুইনমো লিনকে তার ফোন দেয়। তখন লিন কুইনমোর ফোনে নিউজে হেডলাইন পড়তে থাকে। হেডলাইনে লেখা ছিল, কিছু লোকজন বলছিল স্বপ্নপূরণকারী কোম্পানি তারা কি শেষ পর্যন্ত এক ভয়াবহ ভুল সিদ্ধান্ত নিয়েছে। লোকজন তারা কেউ হতাশ, কেউ আবার হাসাহাসি করছিল। তখন একজন বলে, লিনিয়ান ব্যারন পর্বতে লক্ষ লক্ষ বিনিয়োগ করলেন, কিন্তু ফলাফল শূন্য। এরপর আর একজন বলে, এই ব্যারন পর্বত এটা যেন বিনিয়োগকারীদের জন্য এক অভিশাপ। প্রেসিডেন্ট লিন তিনি এই প্রজেক্টে পরাজিত হয়েছে। এরপর সিন শিফট হয় এই রিপোর্টারের কাছে। সে লাইভ স্ট্রিম করতে থাকে এবং বলতে থাকে যে একটি পর্বতে যেখানে জীবনের কোনো চিহ্ন নেই, তবুও এখানে ঢেলে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিনিয়োগ জগৎ কখনোই শুধুমাত্র আশার উপর দাঁড়িয়ে থাকে না। এখানে প্রতিটি সিদ্ধান্ত, হিসাব নিকাশ, প্রতিটি পদক্ষেপ ঝুঁকি। এই প্রকল্পে বিনিয়োগ করা মানে অজানার দিকে এক বড়সড় জুয়া খেলা। জিয়াং শহরের এই নতুন টাইকুন তিনি কি সত্যি ভেবেছেন এই অনুর্বর ভূমি থেকে লাভ উঠাবেন? কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তন সবসময় অসম্ভবকে সম্ভব করার সাহস থেকেই শুরু হয়। জিয়াং শহরের এই নতুন টাইকুন মিস্টার লিন তিনি কি শুধু ঝুঁকি নিচ্ছেন নাকি গোপনে সাজাচ্ছেন এক নতুন অধ্যায়? এই জয়টা কি তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে নাকি তাকে সেই পদক্ষেপে যাওয়া পুরো পরিস্থিতি পাল্টে দিবে? তখন কুইনমো লিনকে সিরিয়াস হয়ে বলে, মিস্টার লিন, জিয়াং শহরের জনমত এখনো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ছে। বাইরের বিশ্ব আমাদের পরিস্থিতিকে গভীর হতাশার চোখে দেখছে। এখন আমরা কি করব? এরপর লিন হাসতে থাকে বাইরের দিকে তাকিয়ে কুইনমোকে বলে, ওরা শুধু আমার ব্যর্থতা দেখতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভুল প্রতিপক্ষকে বেছে নিয়েছে। ওদের একটাই উদ্দেশ্য যে আমাকে ব্যর্থ হতে দেয়।
কিন্তু দুঃখের বিষয় তারা প্রতিপক্ষের ক্ষেত্রে মারাত্মক ভুল করছে। তো তারা কি ভুল মানুষকে চ্যালেঞ্জ করতে চায়? এরপর সিন শিফট হয় জিনফা গ্রুপের ফ্লোর ব্যাংকোয়েট। এখানে আমরা দেখি ইয়ং মাস্টার সান আর মিয়া ডান্স করছে। তখন মিয়া সংশয় ভরা কণ্ঠে ইয়ং মাস্টার সানকে বলে, ইয়ং মাস্টার সান, আমাদের এই মূল্যবান উপহারটি কি খুব তাড়াতাড়ি পাঠানো হচ্ছে না? যদি পরিকল্পনায় কোনো সমস্যা হয়? তখন ইয়ং মাস্টার সান মিয়াকে আত্মবিশ্বাসী ও তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসি দিয়ে বলে, শান্ত হও, ওই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে লাভ আসা মানেই এক অলৌকিক ঘটনা, তাই চিন্তার কোনো কারণ নেই। বরং ওটাকে ওই আবর্জনার জন্য আগাম এক জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান হিসেবে ভাবো। এরপর ইয়ং মাস্টার সান খুশি হয়ে বাকি সবাইকে বলে, সবাই আমার কথা শোনো, সবাই আজকের পার্টি উপভোগ করুন, আজকের সব খরচ আমি আপনাদের জন্য দিয়ে দেবো। তখন সবাই খুশি হয়ে বলে, ওয়াও, অসাধারণ, এটাই তো আসল আয়োজন, চমৎকার, আপনারা ভালো কাজ করেছেন। তখন ইয়ং মাস্টার সানের ফোন বাজতে থাকে। এরপর ইয়ং মাস্টার সান ফোন উঠিয়ে বলে, এই তোমরা কোথায়? আমরা তোমাদের জন্য কখন ধরে অপেক্ষা করছি। হঠাৎ শখ হয়ে বলে, তুমি কি বললে? এরপর আমরা দেখি ইয়ং মাস্টার সান ফোনের ভিতরে কথা শুনে হাতের ফোন মাটিতে মেরে বলতে থাকে, আমি ওকে ছাড়বো না। তখন মিয়া হেসে ইয়ং মাস্টার সানকে বলে, ইয়ং মাস্টার সান, দয়া করে শান্ত হন, এত রাগ করছেন কেন? এরপর ইয়ং মাস্টার সান রাগ হয়ে মিয়াকে বলে, কুত্তি, চুপ কর আর চলে যায় এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। এরপর ইয়ং মাস্টার সান লিনের কথা বলতে থাকে যে, লিনিয়ান, ওই আবর্জনা তোকে আমি কখনোই ছাড়বো না। এরপর সিন শিফট হয় কনস্ট্রাকশন সাইটে। ইয়াং মাস্টার সানের ফোনে কথা বলার 1 ঘন্টা আগে কনস্ট্রাকশন সাইটে লিন এসে কাজ করা লোকদেরকে বলে, পরিস্থিতি কেমন আর কি হয়েছে। তখন এই দুজনের ভিতর একজন লিনকে বলে, প্রেসিডেন্ট লিন, আপনি অবশেষে এসেছেন। পরিস্থিতিটা হলো, আজ পাহাড় খনন কাজ চলাকালীন হঠাৎ করেই আমরা এক অদ্ভুত শক্ত বস্তুর সঙ্গে আমাদের খনন করা গাড়ি ধাক্কা লাগে। প্রথমে বিষয়টিকে আমরা সাধারণ পাথর মনে করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারলাম এটি কোনো সাধারণ বস্তু নয়। এর ভিতরে কি লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারিনি। তবে এই ইন্সপেকশনের পর আমরা অবশেষে বুঝতে পারলাম কনক্রিত মাটির ভিতরে স্বর্ণখনির উপস্থিতি রয়েছে। অর্থাৎ এটি কোনো সাধারণ মাটি নয়, বরং মূল্যবান খনিজে ভরা। আমার বহু বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমি দৃঢ়ভাবে বলতে পারি, এটি নিঃসন্দেহে এক অসাধারণ আবিষ্কার। আপনি কি অনুমান করতে পারছেন ঠিক কি হতে পারে? ঘটনাটি সত্যি অবিশ্বাস্য, কারণ আমরা যে কিছুর সন্ধান পেয়েছি তা আর কিছুই নয়, এটি একটি প্রকৃত সোনার খনি। এরপর প্রেসিডেন্ট লি খুশি হয়ে লিনের গলায় হাত দিয়ে হেসে লিনকে বলে, মিস্টার লিন, তুমি সত্যি অসাধারণ এবং ভাগ্যবান। এমন সুযোগ তো 100 বছরে শুধু একবারই আসে। আজ আমরা আমাদের সাফল্যের মাধ্যমে সব সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছি। তারা কখনোই এমন কিছুর পূর্বাভাস আগে থেকে বুঝতে পারেনি, তাই না? তখন লিন খুশি হয়ে প্রেসিডেন্ট লিকে হেসে বলে, প্রেসিডেন্ট লিন, অনুগ্রহ করে আমাকে আর জ্বালাতন করবেন না। এই ধরনের ঘটনা পূর্বাভাস দেওয়া কারো পক্ষেই সম্ভব না। আমার বিশ্বাস, আমার অটল সংকল্প যেন স্বর্গকেও নাড়িয়ে দিয়েছে, অন্যথায় এমন অলৌকিক ঘটনা ঘটতো না। এরপর লিন কুইনমোকে বলে, কুইনমো, সাইটের নীরবতা জোরদারে সারা রাত কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ। এছাড়া অবিলম্বে পুরো সীমানা জুড়ে একটি উন্নত নজরদারি ব্যবস্থা করো। আমার তত্ত্বাবধানে থাকা এই রাষ্ট্রীয় সম্পদের নীরবতায় কোনো ধরনের ত্রুটি বা ঝুঁকি গ্রহণযোগ্য হবে না। তখন কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, আপনি চিন্তা করবেন না, আমি এখনই সীমানা জুড়ে নজরদারির ব্যবস্থা করছি। এরপর প্রেসিডেন্ট লিনকে বলে, আপনি কি স্বর্ণখনির উন্নয়ন কার্যক্রমটি সরকারের তত্ত্বাবধানে হস্তান্তর করার বিষয়ে বিবেচনা করেছেন? তখন লিন হেসে প্রেসিডেন্ট লিকে বলে, ঠিক বলেছেন, সর্বোপরি সোনার খনি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, কিন্তু এই ক্ষেত্রে আমার সত্যি কোনো যোগাযোগ নেই। তাই প্রেসিডেন্ট লি পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকেই কষ্ট দিতে হচ্ছে। এরপর প্রেসিডেন্ট লি হেসে লিনকে বলে, আমি সত্যি তোমাকে ভুল বুঝিনি, এই বিষয়ে তুমি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো। এই দায়িত্ব আমি নিজেই দক্ষতার সাথে সামলে নেব। গাইজ, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম লিন এসে প্রেসিডেন্ট লিকে বলে, ঠিক বলেছেন, সর্বোপরি সোনার খনি একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ, কিন্তু এই ক্ষেত্রে আমার সত্যি কোনো যোগাযোগ নেই। তাই প্রেসিডেন্ট লি, আমি আপনাকে একটু কষ্ট দিতে চাই।
কারণ এসব পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাকে আপনাকেই কষ্ট দিতে হচ্ছে। এরপর প্রেসিডেন্ট লি হেসে লিনকে বলে, আমি সত্যি তোমাকে ভুল বুঝিনি। এ বিষয়ে তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো। এই দায়িত্ব আমি নিজেই আমার দক্ষতায় সব সামলে নেব। এই সপ্তাহের শুরুতে আমরা জিয়াং সিটি পৌরসভা বিল্ডিংয়ে দেখি। আজ এখানে আয়োজিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক, যার মূল আলোচ্য বিষয় স্বর্ণখনি। এই লোকটি লিনকে বলে, মিস্টার লিন, শোনা যাচ্ছে সোনার খনি আবিষ্কারের আগে আপনার কোম্পানি একের পর এক লোকসানে জড়াচ্ছিল। এটা কি কাকতালীয় নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আর এই লোকটা হলো পৌরসভা কার্যালয়ের পরিচালক ঝাং। এরপর লিন পরিচালক ঝাংকে বলে, পরিচালক ঝাংকে বিবেচনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। জিয়াং শহরের উন্নয়নে যদি আমার প্রতিষ্ঠান সামান্যতম অবদান রাখতে পারে, তবে কিছু আর্থিক ক্ষতিও আমাদের কাছে সার্থক বলেই বিবেচিত হবে। তো এই লোকটি লিনকে বলে, উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি ও দায়বদ্ধতার জন্য মিস্টার লিন নিঃসন্দেহে উচ্চ মানের সততা ও পেশাগত নৈতিকতার পরিচয় দিয়েছেন। মিস্টার লিন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি উচ্চ সততা ও নীতির এক দৃঢ় প্রতীক। এরপর পরিচালক ঝাং বলে, যেহেতু সবকিছু এখন স্পষ্ট, বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি খোলাখুলিভাবে আলোচনার সময় এসেছে। চলুন সরাসরি কথায় আসা যাক। প্রশাসন স্বর্ণখনি উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে এবং আমরা জানতে চাই মিস্টার লিন, এ বিষয়ে আপনার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তখন লিন সবাইকে বলে, আমি সংক্ষেপে আমার কৌশলগত দৃষ্টিভঙ্গি আপনাদের ব্যাখ্যা করতে চাই। আমার বিশ্বাস আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন। স্বর্ণখনি উন্নয়ন কেবল খনিজ উত্তোলনের মাধ্যমে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং এটি একটি সম্মানিত ও বহুমাত্রিক উন্নয়ন প্রক্রিয়া হওয়া প্রয়োজন। স্বর্ণখনিকে কেন্দ্র করে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম শিল্পগুলোকে সংযুক্ত করে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম অর্থাৎ একটি আইপি ম্যাট্রিক্স গড়ে তোলা যেতে পারে। এরপর পরিচালক ঝাং বলে, আইপি ম্যাট্রিক্স যদি তা বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে তা নিঃসন্দেহে পরিচালিত মাইনিং পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর হবে। যেহেতু মিস্টার লিন এই প্রস্তাবটি উপস্থাপন করেছেন, ধরে নেওয়া যায় যে এই বিষয়ে মিস্টার লিনের একটি স্পষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে করেছেন। তাই আপনি কি সেটি আমাদের সাথে শেয়ার করবেন? তখন লিন সবাইকে বলে, আমি আমার পরিকল্পনাটি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলছি। আমি গোল্ডমাইন পরিকল্পনাকে কেন্দ্র করে দুটি সমান্তরাল পথ গড়ে তোলার পরিকল্পনা করছি। 1 নাম্বার, অর্থনীতি কেন্দ্রীয় উন্নয়ন। এখানে সোনা ক্রয় থেকে শুরু করে কাস্টমাইজ সোনার গহনা প্রস্তুত পর্যন্ত একটি সম্পূর্ণ ভ্যালু চেইন তৈরি করা, যা খনি কার্যক্রমকে আরো শক্তিশালী ও লাভজনক করে তুলবে। দ্বিতীয়, সাংস্কৃতিক কেন্দ্রিক উন্নয়ন। এই ধারণায় একটি আধুনিক গোল্ডমাইন্টে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, যেখানে দর্শনার্থীরা জিয়াং শহরের ইতিহাস, ঐতিহ্য ও উত্তরাধিকার সম্পর্কে গভীর ধারণা লাভ করতে পারবে। এর পাশাপাশি আমরা 3টি স্বতন্ত্র সাংস্কৃতিক পর্যটন আঞ্চলিক গড়ে তুলব, যেমন জিয়াং সিটি প্যানোরামা, জিয়াং সিটি বিউটি, জিয়াং সিটি কর্নিকলাস। এই অঞ্চলগুলোতে জিয়াং শহরের স্থানীয় সংস্কৃতি, ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জীবনধারণ নানা দিক তুলে ধরা হবে। এই দুই পথকে একত্রিত করলে এটি শুধু অর্থনৈতিক বৃদ্ধি করবে না, বরং আন্তর্জাতিক পর্যটকের আকর্ষণ করবে এবং জিয়াং শহরের সাংস্কৃতিক পরিস্থিতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করবে। শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকতে চাই না, আমি এই প্রকল্পে উন্নয়ন কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিতে প্রস্তুত। অর্থায়নের বিষয়টি আমরা পরবর্তী ধাপে কাঠামোবদ্ধ ভাবে নির্ধারণ করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্প থেকে অর্জিত আমার ব্যক্তিগত মুনাফা সম্পূর্ণ অংশ আমি জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিচ্ছি। তখন সবাই লিনের পরিকল্পনা শুনে খুশি হয়ে যায় এবং সবাই লিনকে বলে, মিস্টার লিন, আপনি ভালো পরিকল্পনা করেছেন। এরপর পরিচালক ঝাং লিনকে বলে, আমি কখনো ভাবিনি মিস্টার লিন আপনি এত ভালো পরিকল্পনা করতে পারেন, আমি তা আশা করি। এরপর পরিচালক ঝাং খুশি হয়ে লিনের সাথে হাত মিলিয়ে লিনকে বলে, এক সময়ের ওই স্বপ্নের পাহাড় আজ আপনার হাতে এক অমূল্য সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। আপনার পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং আপনাকে আমাদের পূর্ণ সাপোর্ট থাকবে। তখন লিন পরিচালক ঝাংকে খুশি
হয়ে বলে, আপনার অটুট বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি লিন এই অভিযানে ব্যর্থতার কোনো সুযোগ রাখবো না। তখন কেউ কনফারেন্স রুমে প্রবেশ করে হেসে বলে, নট ব্যাড। আর এই লোকটি পরিচয় ভাইস মেয়র জিয়াং। তখন ভাইস মেয়র জিয়াং লিনের সাথে হাত মিলিয়ে লিনকে বলে, মিস্টার লিনের আজকের পরিকল্পনা জিয়াং শহরের আর অর্থনীতিকে নতুন ডানা দিয়েছে। একসময়ের মৃত্যুপ্রায় দাবা খেলাটিতে আপনি পুনর্জীবিত করেছেন। তরুণ প্রজন্ম সত্যি বিস্ময়কর। এরপর লিন বলে, আজকের এই সাফল্যের পিছনে একমাত্র কারণ আপনাদের সেই অমূল্য বিশ্বাস, যিনি আমাকে সুযোগ দিয়েছেন নিজের সামর্থ্যকে প্রমাণ করার জন্য। তখন ভাইস মেয়র জিয়াং পরিচালক ঝাংকে বলে, আমি জানতে পেরেছি যে জিয়াং সিটির চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সম্প্রতি অবসর নিয়েছেন। বিষয়টি কি সত্যি? তখন পরিচালক ঝাং ভাইস মেয়রকে বলে, হ্যাঁ, তবে এখনো কোনো উত্তরসূরি আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয়নি। তখন ভাইস মেয়র জিয়াং বলে, ওহ আইসি, আমি এখানে এক অসাধারণ প্রতিভার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কি বলেন কমরেড লিটলিয়ান? লিন, আপনি কি এই দায়িত্ব নিতে আগ্রহী? এরপর লিন একটু ভয় পেয়ে হেসে ভাইস মেয়রকে বলে, আপনার উদার মনের জন্য ধন্যবাদ, তবে আমি মনে করি অন্য কোনো বিষয় আলোচনার আগে সোনার খনিটির উন্নয়ন সম্পূর্ণ করে বাস্তব ফলাফল প্রদর্শন করা বেশি গুরুত্বপূর্ণ। মেয়র জিয়াং লিনকে খুশি হয়ে বলে, সাবাস ইয়াংম্যান, তুমি অসাধারণ, সত্যি প্রশংসনীয়। এরপর সিনস্পিরিট হয় পরের দিন ব্যানার পর্বতের নির্মাণ স্থলে। লিন আর কুইনমো দূরে দাঁড়িয়ে কাজ দেখছিল। তখন লিন কুইনমোকে বলে, তুমি একটা কাজ করো, এই প্রকল্প বাস্তবায়নের সাথে যেসব গ্রামবাসীকে এখান থেকে সরানো হবে তাদের জন্য একটি সুসংগঠিত ও পর্যাপ্ত খাবার, পোশাক এবং থাকার জায়গা এসব আগে থেকেই ব্যবস্থা করে রেখে দেবে, যাতে তাদের জীবনযাত্রার ধারাবাহিকতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর উদ্দেশ্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নতুন জায়গায় গিয়ে স্বাভাবিকভাবে জীবন শুরু করতে পারে। তখন কুইনমো লিনকে বলে, আমি বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। এরপর সিন শিফট হয় প্রেসিডেন্ট লিনের কাছে। প্রেসিডেন্ট লি লিনকে হাতের ইশারা দিয়ে বলছিল, জাদুঘরটি অবস্থান এখানে নির্ধারণ করা হবে, যাতে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে পার্বত্য ভূখণ্ডের প্রাকৃতিক সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানো যায়। তখন লিন বলে, গ্রামবাসীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে গ্রামের মনোরম এলাকাটির মধ্যে একটি পরিবেশ ও টেকসই সংযোগ পথ নির্মাণ করতে হবে। এরপর কুইনমো তার হাতে থাকা রিপোর্ট দেখে লিনকে বলে, প্রেসিডেন্ট লিন, এটি পার্শ্ববর্তী গ্রামের জনসংখ্যা ও শিল্প খাত ভিত্তিক একটি রিপোর্ট। বিশ্লেষণে দেখা যাচ্ছে অধিকাংশ গ্রামবাসী তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ এবং ক্ষুদ্র আয়ের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। তখন লিন বলে, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হলে আমাদেরকে প্রথমে পার্শ্ববর্তী গ্রামবাসীদের জন্য কর্মসংস্থানের সমস্যার সমাধান করতে। এরপর প্রেসিডেন্ট লি লিনকে বলে, আমাদের বিজনেসকে বড় করতে হলে আমাদের এখনই শক্তিশালী অর্থায়নের প্রয়োজন। সময় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যত দ্রুত আমরা বিনিয়োগ নিশ্চিত করতে পারবো, তত দ্রুত প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর আরেকটি কথা আপনার দৃষ্টিতে আনা জরুরি, জিয়াং শহরের অধিকাংশ কোম্পানি বর্তমানে জিনপা গ্রুপের সঙ্গে আবদ্ধ। তখন লিন বলে, তাহলে তাদেরকে মুক্ত করতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমরা খবরের কাগজ দেখি, যেখানে লেখা ছিল যে জিয়াং সিটি ফার্স্ট ব্যাংক জিনপা গ্রুপের সাথে সহযোগিতা বাতিল করেছে, আর নতুন অংশীদার হলেন সম্প্রতি জনপ্রিয় তরুণ উদ্যোক্তা লিনিয়ান। অধিকাংশ প্রতিষ্ঠানের জোট ভেঙে যাওয়ায় বিনিয়োগকারীরা তাদের স্টকের দাম কমে বিক্রি করছে, আর এ কারণে জিনপা গ্রুপের প্রায় 90% দর কমে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই সে আমাদের ভিত্তি নড়ে দিয়েছে। কিভাবে পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আমি বুঝতেই পারিনি। রুম জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, কেউ নীরব, কেউ আবার গভীর চিন্তায় ডুবে। এরপর ইয়ংমাস্টার স্থানের বাম পাশে বসে থাকা লোকটি হালকা হাসি হেসে ধীরে ধীরে বলে ওঠে, লিনিয়ান, ইয়ংমাস্টার সান, দোষ চাপানোর খেলায় সত্যি আপনি অসাধারণ পারদর্শী। তখন ইয়ংমাস্টার সান শখ হয়ে বলে, তুমি কি বললে? তুমি আসলে কি বলতে চাও? এরপর লোকটি কোনো দ্বিধা না রেখেই সে আরো তীক্ষ্ণ সুরে বলে ওঠে, আমি কি বলতে চাইছি? আমি ঠিক সেটাই বলছি যা আপনি শুনছেন। আপনি না থাকলে আজ আমাদের এই অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এরপর ইয়ংমাস্টার সান রাগ হয়ে টেবিলে হাত মেরে দাঁড়িয়ে লোকটাকে বলে, তোমার এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমি ঠিক কি করেছি স্পষ্ট করে বলুন। এমন ইঙ্গিতপূর্ণ কথায় পরিস্থিতি আরো জটিল করবেন না। রুমের হাওয়া যেন
মুহূর্তে ভারী হয়ে ওঠে। উপস্থিতি সবাই বুঝতে পারে এমন এখন কথার লড়াই আর ব্যক্তিগত লড়াই সংঘর্ষ শুরু হয়ে গেছে। তখন লোকটি হালকা হাসি হেসে ধীরে ধীরে বলে, তুমি ঠিক কি করেছো সেটা কি তুমি নিজেই ভেবে দেখেছো? তার কণ্ঠ শান্ত কিন্তু কথাগুলো তীক্ষ্ণ। তোমার সেই কাজগুলো সত্যি কি মানুষের মধ্যে পড়ে, নাকি নিজের স্বার্থের জন্য তুমি সব সীমা অতিক্রম করেছো? অন্যের অতীত সম্পর্কে কিছুই না জেনে তার গার্লফ্রেন্ডকে চুরি করা এবং পদে পদে তার বিরুদ্ধে লড়াই করা, এটা কি তোমার বোকামি না? এখন সরকার তাকে সমর্থন করছে আর জিনফা গ্রুপের শেয়ার একদম দাম কমে তলানিতে এসে ঠেকেছে। এসব কিছুর জন্য তুমি দায়ী। এরপর ইয়াং মাস্টার সান রাগ হয়ে টেবিলে হাত মেরে বলে, তুই একদম চুপ কর। এরপর গার্ডদের ডেকে বলে, এই লোকটাকে এখান থেকে লাত্তি মেরে বের করে দাও। তখন লোকটি যেতে যেতে বলতে থাকে, ইয়াং মাস্টার সান, এসব তোমার জন্য হয়েছে। তুমি এসব বোকামি না করলে আজ এই দিনটা দেখতে হতো না। এসব তোমার কারণেই হয়েছে। তখন ইয়াং মাস্টার সান রাগ হয়ে মনে মনে বলতে থাকে, লিনিয়ান, যদি আমি এই প্রতিশোধ না নেই তবে আমি মানুষ নই। গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম পর ইয়াং মাস্টার সান রাগ হয়ে টেবিলে হাত মেরে বলে, তুই একদম চুপ কর। এরপর গার্ডদের ডেকে বলে, এই লোকটাকে এখান থেকে লাত্তি মেরে বের করে দাও। তখন লোকটি যেতে যেতে বলতে থাকে, ইয়াং মাস্টার সান, এসব তোমার জন্য হয়েছে। তুমি এসব বোকামি না করলে আজ এই দিনটা দেখতে হতো না। এসব তোমার কারণেই হয়েছে। তখন ইয়াং মাস্টার সান রাগ হয়ে মনে মনে বলতে থাকে, লিনিয়ান, যদি আমি এই প্রতিশোধ না নেই তবে আমি মানুষ নই। এরপর আমরা জিনপা গ্রুপের বিল্ডিং এ দেখি। বিল্ডিং এর ভেতরে যেখানে এক সুন্দরী মেয়ে ইয়াং মাস্টার স্থানকে শরীর মাস করে দিচ্ছিল, তখন এক স্টাফ এসে ইয়াং মাস্টার স্থানকে বলে, বস, আপনি কি আমাকে ডেকেছিলেন? তখন ইয়াং মাস্টার স্থান স্টাফকে বলে, আমি শুনেছিলাম ওই নির্মাণ স্থলের পাশের ফসলগুলোতে জলের অভাব হচ্ছে। কাউকে খুঁজে বের করে সেগুলোতে জল দেওয়ার ব্যবস্থা করো। এরপর ইয়ং মাস্টার সান কৃপি ইসমাইল দিয়ে বলে, যাই হোক, আমার আমদানি করা জ্যামার তোমার সাথে নিয়ে যাও। জ্যামার হলো এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা নির্দিষ্ট এলাকার মোবাইল, জিপিএস, ওয়াইফাই বা অন্যান্য সিগন্যাল সাময়িকভাবে বন্ধ বা দুর্বল করে দেয়। এরপর স্টাফকে বলেন, আমার জন্য এটা পরিষ্কারভাবে সামনে নিবে। এছাড়াও এই পরীক্ষার রিপোর্টটি পরীক্ষাকারী সংস্থার লোকজনকে দিয়ে বিষয়টি ভালোভাবে বুঝে দেবে। তখন স্টাফ ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান, আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি ব্যক্তিগতভাবে পুরো বিষয়টি তদারকি করব। কোনো ত্রুটি বা ঝুঁকির সুযোগ থাকবে না। এরপর সিন শিফট হয় রাতে, যেখানে আমরা দেখি দুজন লোক খারাপ পানি, কালো পানি জমিতে ঢালছিল। এরপর সিন শিফট হয় কয়েকদিন পরে। ব্যান্ড মাউন্টেনে নির্মাণ স্থলের বাইরে শত শত গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েছেন। চারিদিকে প্রতিবাদের স্লোগান আর উত্তেজিত মানুষের চিৎকার। পরিবেশ যেন ভারিয়ে উঠেছে। জনতার ভিড়ের মাঝখান থেকে এক ব্যক্তি রাগ হয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, পাষাণ হৃদয়ের মানুষ লিনিয়ান, জিয়াং শহর ছেড়ে চলে যা। আজই আমাদের স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে। লিনিয়ান, বেরিয়ে আয়। এরপর এক নিউজ রিপোর্টার বলে, জিয়াং শহর থেকে আপনাদের জন্য সরাসরি প্রতিবেদন। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী চেংশে গ্রুপের নির্মাণস্থলে সোনা উত্তোলনের কাজ চলাকালীন সেখান থেকে নির্গত ভারী ধাতু সমৃদ্ধ বর্জ্যপানি পাশের কৃষি জমিতে ছড়িয়ে পড়ে, যার ফলে বহু ফসল দ্রুত শুকিয়ে যেতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলা ও পরিবেশ দূষণের অভিযোগ তুলেছেন। যদিও এখন পর্যন্ত চেংশে গ্রুপ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন দেয়নি। এরপর রিপোর্টার এই মহিলাকে কাছে এসে বলে, ম্যাডাম, এ পর্যন্ত কৃষি জমির ক্ষতির পরিমাণ কত? তখন মহিলাটি বলে, আমাদের সবকিছু শেষ। আমরা তো খাওয়ার জন্য কৃষিকাজের উপর নির্ভর করি। এই পরিবারটা এখন কি করে বাঁচবে? এরপর এই লোকের কাছে এসে রিপোর্টার জিজ্ঞাসা করে, হ্যালো স্যার, আপনি কি এখন পর্যন্ত চিকিৎসা গ্রুপের কাছ থেকে কোনো উত্তর পেয়েছেন? তো লোকটি রাগ হয়ে বলে, লিনেন নামের ওই লোকটা কচ্ছপের মতো মাথা গুটিয়ে বসে আছে। আমরা ওর বিরুদ্ধে সরকারের কাছে মামলা
মামলা করব। এরপর সবাই রাগ হয়ে বলে, আমাদেরকে ন্যায় বিচার দাও, আমরা ন্যায় বিচার চাই, আমরা লিনিয়ানকে কঠোরভাবে শাস্তি দিতে চাই। এরপর সংবাদ উপস্থাপক গম্ভীর ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত জানতে এখনই আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফ্লাডলাইন রিপোর্টারের কাছে। এরপর সিনসিট হয় জিনপা গ্রুপের বিল্ডিং এর, যেখানে ইয়ং মাস্টার সান চারপাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের দিকে তাকিয়ে বলে, এখানে উপস্থিত প্রত্যেকেই জিয়াং শহরের সম্মানিত গণমাধ্যম কর্মী, তাই আমি আশা করি আপনারা আজ সাধারণ মানুষের কণ্ঠস্বর সবার সামনে তুলে ধরবেন। চেংসে গ্রুপে নিজেদের সামান্য লাভ আর স্বার্থের জন্য সাধারণ মানুষের জীবন জীবিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এই কাজ করেছেন। এই কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে শুধু এই জমির আয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে। যদি তাদের জমি নষ্ট হয়ে যায় তাহলে পুরো পরিবার কিভাবে বাঁচবে? এরপর লোকজনের ভিতর থেকে একজন বলে, প্রেসিডেন্ট সানের বক্তব্য সম্পূর্ণ যুক্তিপূর্ণ। চেংসে গ্রুপ এখানে সত্যি সীমা অতিক্রম করছে। এই অবস্থা চলতে থাকলে সহজে প্রাণহানি ঘটবে। আরেকজন বলে, এই পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে সামনে আরো বড় বিপর্যয় ঘটতে পারে, এমনকি প্রাণহানির মতো গুরুতর ঘটনাও হতে পারে। তখন ইয়ং মাস্টার স্থান নাটক করে বলে, সকলের কাছে জিয়াং শহরের একজন অধিবাসী হিসেবে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এরপর এক রিপোর্টার বলে, আপনি নিশ্চিত থাকুন, চেংসে গ্রুপ যদি জনগণের প্রতি এমনই নির্দয় আচরণ করে, আমি জিয়াং শহরের সাংবাদিক মাধ্যমের একজন প্রতিনিধি হিসেবে বলছি, জিয়াং সিটি মর্নিং পোস্টের পক্ষ থেকে আমরা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। আর একজন বলে, ন্যায়ের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমরা কোনোভাবে এই মুনাফালোভী লিনকে সাধারণ মানুষের ক্ষতি করতে দিতে পারি না। তখন ইয়াং মাস্টার সান কিরপি ইসমাইল দিয়ে বলে, মনে মনে ভাবে, লিনিয়ান যদি আমার বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নাও তাহলে প্রস্তুত থেকো। জিয়াং শহরের মানুষের ক্ষোভ, ঘৃণা আর তিরস্কারের স্রোতে তুমি নিজেই ডুবে যাবে। এরপর সিন শিফট হয় মার্কেটে। এই বিল্ডিং অ্যাড দেখানো স্ক্রিনে, যেখানে এক রিপোর্টার বলছিল, সংশ্লিষ্ট শিল্প বর্জ্য পানি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চেংসে গ্রুপের বিরুদ্ধে শিল্প বজ্র পানি নিষ্কাশন সংক্রান্ত পরিবেশগত নিয়ন্ত্রণ সংলগ্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই দূষিত বর্জ্য পানি আশেপাশে বিস্তীর্ণ কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় বহু আবাদি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তখন নিউজ রিপোর্টারের কথা শুনে লোকজন বলাবলি করছিল, আমি কখনো কল্পনাও করিনি চেংসে গ্রুপ এতটা পাষাণহৃদয়ের হতে পারে। শুধু একটা সোনার খনির জন্য তারা সাধারণ মানুষের জমি, জীবন আর ভবিষ্যতের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে। মানুষের কষ্ট, কৃষকদের রক্ত, ঘাম তাদের কাছে যেন কোনো মূল্যই নেই। এই লিনিয়ান সে মানুষকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। এরপর এই ছোট্ট মেয়েটি তার মাকে বলে, মা, ওই লোকটা কে? সবাই তাকে এত বকা দিচ্ছে কেন? তখন ছোট মেয়েটির মা বলে, তার নাম লিনিয়ান। মানুষ বলে সে একজন পাষাণ হৃদয়ের ব্যবসায়ী। নিজের লাভের জন্য সাধারণ মানুষের কষ্টকেও সে গুরুত্ব দেয় না, তাই আজ এত মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরপর তিনি শিফট হয় চেংসে গ্রুপ বিল্ডিং এর সামনে। এসে সব গ্রামবাসী চিৎকার করে রাগ হয়ে বলে, লিনিয়ান বেরিয়ে আয়, বেরিয়ে এসে আমাদের সামনে জবাব দে। ওই পাষাণ হৃদয়ের ব্যবসায়ীর আমরা কঠোরভাবে শাস্তি চাই। অসৎ প্রতিষ্ঠান জিয়াং শহর থেকে চলে যা। সাধারণ মানুষের ক্ষতি করে ব্যবসা চলবে না। এসব লিনিয়ান, কুনমো এবং প্রেসিডেন্ট লি দেখছিল। তখন প্রেসিডেন্ট লি লিনকে বলে, মিস্টার লিন, আপনি আমার বডিগার্ডের পোশাক পরে গাড়িতে চলে যান, কেউ আপনাকে চিনতে পারবে না। এরপর লিন প্রেসিডেন্ট লিকে বলে, আপনার কথার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট লি, তবে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য নিজেকে অপরাধীর মতো লুকিয়ে থাকতে হবে। আমি যদি সত্যি দোষী হতাম তাহলে হয়তো আজ মানুষের সামনে দাঁড়ানোর সাহস পেতাম না। তখন কুইনমো লিনকে বলে, প্রেসিডেন্ট লিন, এখন তো বিষয়টা একেবারেই পরিষ্কার। ইয়াং মাস্টার সান চাকিতভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা করে। তিনি জনমত, সংবাদ মাধ্যম সবকিছু নিজের দিকে টেনে নিয়েছেন। যদি আমরা এখনই কোনো পদক্ষেপ না নিই তাহলে পরিস্থিতি পুরোপুরি আমাদের বিপক্ষে চলে যেতে পারে। এরপর লিন হেসে বলতে থাকে, আমি আগে থেকেই আশ করেছিলাম যে সে এই কাণ্ডটা ঘটাবে। বিগত কয়েকদিনের পরিস্থিতিগুলো এখন কাজে আসবে। এরপর লিন কুইনমোকে পেন ড্রাইভ দিয়ে বলে, কুইনমো, এই পেন ড্রাইভটা পরিচালক ঝাংয়ের কাছে পৌঁছে দাও। পরিচালক ঝাংয়ের কাছ থেকে খবর পাওয়া মাত্রই আমরা অবিলম্বে একটি জরুরি সংবাদ সম্মেলন করব। তখন কুইনমো বলে, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি কাজটি করছি। এরপর সিন শিফট হয় পরিচালক ঝাংয়ের কাছে। পরিচালক ঝাং পেন ড্রাইভ কম্পিউটারে লাগিয়ে দেখে বলে, নির্মাণ স্থলের নজরদারি চিত্রটি খুবই ঝাপসা। আমার আশঙ্কা বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। পানির গুণমান পরীক্ষার বিষয়ে উভয় পক্ষই নিজ নিজ বক্তব্য তুলে ধরেছে, তাই আমরা সাময়িকভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারি না। কিন্তু যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক পরীক্ষা লিনের পরীক্ষার সাথে মিলে না যাবে এবং মান পরিদর্শন সংস্কার ঘুষ নেওয়ার বিষয়টি নিশ্চিত হবে ততক্ষণ কিছুই করা যাবে না। এরপর সিন শিফট হয় পরের দিন। ইয়াং মাস্টার সান ফোনে দেখছিল যেখানে নিউজে একজন বলে শীঘ্রই চিংসে গ্রুপ সাম্প্রতিক বিতর্ক ও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জবাব দিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। তখন ইয়াং মাস্টার সান হেসে বলে, লিনিয়ান সত্যি আমার সঙ্গে লড়াই করার যোগ্য নাকি? যখন ওর সুনাম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তখন চিংসে গ্রুপ নিজেই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তখন এই স্টাফ বলে, ইয়াং মাস্টার সান বুদ্ধিমান, এবার তার সর্বনাশ নিশ্চিত। ইয়াং শহরের সোনার খনি শীঘ্রই আপনার হবে। এরপর ইয়াং মাস্টার সান কৃপি হাসি দিয়ে বলে, সংবাদ সম্মেলনে চলো, আমরা ওই মজায় যোগ দিই। আমি নিজের চোখে সেই মুহূর্তটা দেখতে চাই যখন আবর্জনা একবারে তলানিতে গিয়ে ঠেকবে। এরপর সিন শিফট হয় চিংসে গ্রুপ কনফারেন্স রুমে। তখন লিন বলা শুরু করে যে, গণমাধ্যম কর্মী বন্ধুরা, আজ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনারা সবাই এই ঘটনা প্রকৃত সত্য জানতে এসেছেন। তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল বিষয়ে চলে যাই। এই ছবিগুলো আমাদের নিজস্ব নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং এগুলোই প্রমাণ করবে আসলে পুরো ঘটনার পিছনে কি ঘটেছিল। তখন ইয়াং মাস্টার সান কৃপি স্মাইল দিয়ে মনে মনে ভাবে, কিছুই পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। আমদানি করা ব্ল্যাক টেক আসলে খুব মজবুত। বিদেশিরা আমাকে সত্যি কথা বলেছেন। তখন সবাই বলে, এই ইমেজগুলো ঝাপসা কেন, কিছুই বোঝা যাচ্ছে না। এরপর লিন বলে, আপনারা ঠিক বলেছেন, ঘটনা ঘটার সময় আমাদের নজরদারি ব্যবস্থায় স্বীকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সৌভাগ্যবশত আমরা জিয়াং শহরের বিজ্ঞান একাডেমি বিশেষজ্ঞ দলকে ডেকেছি যাতে ক্ষতিগ্রস্ত ফুটেজ পরিষ্কার করা যায়। তখন স্ক্রিনে ফুটেজ দেখে ইয়াং মাস্টার সান শখে মনে মনে বলে, কি এটা হতে পারে না, আমাকে ওই বিদেশিদের উপর ভরসা করাই ঠিক হয়নি। এরপর লিন বলে, শুধু এটুকুই নয়, জিয়াং সিটি সরকারের আনুষ্ঠানিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষি জমি এবং নির্মাণ স্থলের পানির গুণমান নিয়ে একটি তুলনামূলক পরীক্ষা পরিচালনা করেছেন। এই বিষয়টি অত্যন্ত পেশাদার ও সংবেদনশীল, তাই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে কথা বলার সুযোগ দিতে চাই। এরপর এই দুইজনের ভিতর একজন বলে, এটা কি সাজানো ঘটনা? আরেকজন বলে, হতে পারে সাজানো ঘটনা। তখন ইয়াং মাস্টার সান যেতে থাকে আর মনে মনে বলে, লিন তুই আমার জন্য অপেক্ষা কর, আমি তোকে ছাড়বো না। তখনই পুলিশ এসে ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান এত তাড়াহুড়া করছেন কেন? কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন? অনুগ্রহ করে আমাদের সাথে আসুন। এরপর লিন সবাইকে বলে, এই সুযোগে আমি আরো একটি বিষয় ঘোষণা করতে চাই। জিয়াং শহরের সোনার খনির মালিকানা রাষ্ট্রের। ভবিষ্যৎ সকল বাণিজ্যিক লাভ জিয়াং শহরের জনকল্যাণমূলক প্রকল্প নির্মাণের জন্য ব্যবহার করা হবে। এরপর সিন শিফট হয় পরিচালক ঝাং এর কাছে। পরিচালক ঝাং লিনকে পুরস্কার দিয়ে বলেন, মিস্টার লিন, দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ পৌরসভা সরকার আপনাকে জিয়াং সিটি বিশেষ অবদান পুরস্কার করেছে। তখন লিন বলে, সরকারকে ধন্যবাদ। এরপর লিনের মাথা ঘোরা শুরু করে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন পরিচালক ঝাং বলে, মিস্টার লিন আপনি ঠিক আছেন? গাইজ, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম পরিচালক ঝাং লিনকে পুরস্কার দিয়ে বলেন, মিস্টার লিন, দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ পৌরসভা সরকার আপনাকে জিয়াং সিটি বিশেষ অবদান পুরস্কার করেছে। তখন লিন বলে, সরকারকে ধন্যবাদ। এরপর লিনের মাথা ঘোরা শুরু করে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন পরিচালক ঝাং বলে, মিস্টার লিন আপনি ঠিক আছেন? এরপর সিন শিফট হয় গড রিয়ালেমে। হঠাৎ করে লিনের চোখ খোলে। তখন লিন শক হয়ে যায় এবং বলে, আমি কোথায়? তখন লিন নিজের পোশাক দেখে মনে মনে বলে, এটা আবার কোন ধরনের পোশাক? আমি কি মরে গেছি? এটা কি ইয়ানলুওর প্রাসাদ? তখন লিন তার হাতের দিকে তাকিয়ে বলে, আমার হাতে এটা কিসের আলো? তখন গড অফ ওয়েল লিনের হাতে চলে আসে। তখন লিন বলে, তুমি সেই যে সেদিন আমার স্বপ্নে এসেছিলে। এরপর গড অফ ওয়েল লিনকে বলে, লিনিয়ান তুমি সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অভিনন্দন। তোমার স্বভাব ও আর্থিক বুদ্ধিমত্তা উভয় মানদণ্ড পূরণ করেছ এবং সম্পদ নিয়ন্ত্রণের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ের ভালো। এরপর বলে, আজ থেকে তুমি আনুষ্ঠানিকভাবে ধনসম্পদের দেবতা পদ গ্রহণ করবে। তুমি ত্রিলোকের ধন সম্পদ দেখাশোনা করবে। তখন গড অফ ওয়েল লিনকে গড অফ ওয়েল বানিয়ে দেয়। আমরা লিনের মাথায় গড অফ ওয়েলদের সিল দেখি। এরপর এই লোকটি এসে লিনকে বলে, আমি গড অফ ওয়েলকে স্বাগতম জানাচ্ছি। তখন লিন মনে মনে ভাবে, সম্পদের দেবতার
আগমন। এমনটা কি হতে পারে যে আগের স্বপ্নে যা কিছু ছিল সবই সত্যি? তখন কুইনমোর মতো দেখতে এই ফেরি এসে লিনকে রেসপেক্ট দিয়ে বলে, আমি ধনসম্পন্ন দেবতাকে স্বাগতম জানাই। আমার এই বিনীত অনুরোধ এই যে মহারানী মাতার আদেশে গড অফ ওয়েলকে স্বাগতম জানাতে বিশেষভাবে ওমর ফল উৎসর্গ করতে এসেছি। আমি আশা করি আপনার পছন্দ হবে। এরপর এই লোকটি লিনের কানে ফিসফিস করে বলে, গড অফ ওয়েল, এটা স্বর্গীয় রাজ্যের শিষ্টাচার। তখন লিন ফেরিকে রেসপেক্ট দিয়ে বলে, যেহেতু এটা আপনার ইচ্ছা আমি তা গ্রহণ করলাম। আমি লিন, আপনার আন্তরিকভাবে ধন্যবাদ। এরপর লিন মনে মনে বলে, আগে আমার এই মুহূর্তে কি করা দরকার। এরপর লিন চেয়ারে বসে সবাইকে বলে, যেহেতু আমি ধনসম্পদ দেবতা এইমাত্র ফিরে এসেছি এবং আমার স্মৃতিগুলো এখনো পুরোপুরি একত্রিত হয়নি, অনুগ্রহ করে কোনো জরুরি কাজ থাকলে আমাকে বলতে পারেন। তখন এই লোকটি এগিয়ে এসে লিনকে বলে, সম্পদ দেবতার কাছে আমার বিনীত অনুরোধ এই যে স্বর্গীয় রাজ্যের বাজেট পরীক্ষা করা এবং ত্রিরাজ্যের সম্পদ শক্তির রক্ষা করা অনেক জরুরি। এই বছর 3টি রাজ্যের আর্থিক অবস্থা মারাত্মক ঘাটতিতে পড়েছে। বর্তমানে আমাদের কাছে ইমমর্টাল কয়েন মজুদ মাত্র 66 কোটি। এরপর লিন বলে, 66 কোটি? এটা তো অনেক বড় একটা অঙ্ক। তখন লোকটি লিনকে বলে, হে গড, আপনি হয়তো জানেন না এই অমর মুদ্রাগুলো মর্তলোক থেকে ধূপ ও ইচ্ছা শক্তি শোষণ করে তৈরি করা হয়। প্রতিটি মুদ্রাই নিম্নলোকের মানুষের প্রকৃত অর্থ এবং আন্তরিক প্রার্থনার প্রতীক। আজকাল মর্তলোকের অর্থনীতি টালমাটাল এবং ধূপের নৈবেদ্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপর লিন বলে, তাই নাকি? এরপর মনে মনে ভাবে, মনে হচ্ছে আমি একটা গরম আলু হাতে নিয়েছি। তখন কেউ চিৎকার করে বলে, জেড এম্পারর এবং মং এসেছে। এরপর লিন মনে মনে বলে, জেড এম্পারর এবং মং। সবাই তাদেরকে রেসপেক্ট দিয়ে বলে, জেড এম্পারর এবং টাকলা মংকে আমরা স্বাগতম জানাচ্ছি। এরপর লিন তাদেরকে রেসপেক্ট দিয়ে বলে, আমি জেড এম্পারর এবং টাকলা মংকে স্বাগতম জানাই। তখন জেড এম্পারর লিনকে বলে, ধনসম্পদ দেবতাকে হলে ফিরে আসার জন্য অভিনন্দন। সত্যি বলতে কি, স্বর্গীয় দরবারের পিস ভোজ বর্তমানে প্রস্তুতি চলছে এবং এর বিভিন্ন খরচ বিপুল। জমানো টাকা কিছুটা কম আছে এবং আমি আশা করি গড অফ ওয়েল লিন আমাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করবে। এরপর টাকলা বং লিনকে বলে, আমার এই আগমনের উদ্দেশ্য হলো ত্রিলোকের বৌদ্ধ ধর্মকে রক্ষা করার লক্ষ্যে লিং পর্বতে স্বর্ণদেহ মেরামত করার জন্য ধন দেবতা লিনের কাছে সাহায্যের জন্য এসেছি। এরপর লিন মনে মনে বলে, দায়িত্ব নেওয়ার পরেই কি ঝামেলা। এরপর লিন জেড এম্পারর এবং টাকলা মংকে বলে, তোমরা দুইজন তাড়াহুড়া করছো কেন? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দেখতে হবে। এরপর লিন তার এনার্জি দিয়ে দুটি কাগজ বের করে মনে মনে ভাবে, দেখি তো পিস ভোজের বার্ষিক বাজেট অনেক আগেই পুরোপুরি পরিবেশন করা হয়ে গেছে। এই অতিরিক্ত অনুরোধটি হলো জাঁকজমকপূর্ণ সাজসজ্জার জন্য 50 লাখ ইমমর্টাল কয়েন। এটা তো বড্ড বেশি বিলাসবহুল। আর টাকলা মঙ্কের দিক থেকে স্বর্গদেহে কেবল সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা বৌদ্ধ ধর্মের উত্তরাধিকারকে প্রভাবিত করে না। এটা তো তিলকে তাল করা। আর্থিক ঘাট থাকাটা আশ্চর্যের কিছুই নয়। এরপর লিন চেক করে তাদের দুইজনকে বলে, আমি দেখেছি আর্থিক সীমাবদ্ধতা ও প্রকৃত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাধ্যের মধ্যে জীবনযাপন এবং তহবিল বরাদ্দের নীতির উপর ভিত্তি করে আমি পিস ভোজ এবং স্বর্গদেহ মেরামতের জন্য প্রত্যেককে 10 লাখ ওমর মুদ্রা বরাদ্দ করব। আমি এর বেশি দিতে পারবো না। তখন জেড এম্পারর একটু রাগ হয়ে লিনকে বলে, হে সম্পদ দেবতা লিন, তুমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছো আর এখনই আমার মুখের উপর অস্বীকার করার সাহস করো? তখন টাকলা মং বলে, ধনসম্পদ দেবতা লিন ন্যায্য এবং এই বৃদ্ধ সন্ন্যাসী আপনার প্রশংসা করে। এরপর লিন বলে, প্রত্যেককে নিজ নিজ পদ থেকে কর্তব্য পালন করতে হবে। 3 রাজ্যের অর্থের প্রতিটি পয়সা আসে ধূপ এবং জনগণের ইচ্ছা থেকে। এই মুহূর্তে 3টি রাজ্যের আর্থিক অবস্থা বেশ টানাটানির মধ্যে চলছে। ইমমর্টাল কয়েন গুলো দরকারি কাজেই খরচ করা উচিত, লোক দেখানো প্রকল্পে নয়। তখন এই লোকটি এসে লিনকে বলে, ধনসম্পদ দেবতার সাথে দেখা করার জন্য পরি চ্যাং ই এসেছে। তখন লিন বলে, তাকে ভিতরে আসতে দাও। এরপর পরি চ্যাং ই এসে লিনকে বলে, ধনসম্পদ দেবতা লিনকে আমার নিবেদন এই যে আমি জরুরি তহবিলের অনুমোদন বিনীতভাবে অনুরোধ করছি। তখন লিন বলে, কি ঘটেছে? এরপর লিন মনে মনে ভাবে, চন্দ্রপ্রাসাদের চ্যাং ই স্বচক্ষে দেখা সত্যি সৌভাগ্যের ব্যাপার। তখন চ্যাং ই লিনকে বলে, চন্দ্রপ্রাসাদের লরের গাছের মূল
আমলতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে মর্ত্যলোকের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন ঘন দুর্যোগ দেখা দিতে পারে এবং মানুষ দুর্দশায় নিমজ্জিত থাকবে। অতএব আমি ধন সম্পদ দেবতাকে কাছে তহবিল বরাদ্দের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই হলো তত্ত্ব, অনুগ্রহ করে এটি দেখে নিন। এরপর লিন চ্যাংই হাত থেকে স্ক্রোল নিয়ে দেখে চ্যাংইকে বলে, এই বিষয়টি জরুরি ও প্রয়োজনীয়। তহবিল অনুমোদিত হয়েছে এবং অবিলম্বে বরাদ্দ করা হবে। পরে চ্যাংই অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি মেরামত করবেন। তখন জেড এম্পারার লিনকে বলে, হে ধন সম্পদের দেবতা, কোন যুক্তিতে তার আবেদন পত্রটি সঙ্গে সঙ্গে মঞ্জুর করা হলো, অথচ আমার স্বর্গীয় আদালতের পরিজনগুলোই প্রত্যাখ্যান করা হলো? এরপর টাকলা মং বলে, এই পদক্ষেপটি অনিবার্যভাবে কিছুটা পক্ষপাতিত্ব করেছেন। এরপর লিন বলে, পরিচ্যাঙ্গি যা অনুরোধ করেছে তা মর্ত্যলোকের জীবিকা সম্পর্কিত, এটি জীবন রক্ষাকারী অর্থ। তোমরা দুইজন যা খুঁজছো তা তো কেবল বাড়তি পাওনা। আমার বিশ্বাস তা তোমাদের দুজনেরই মনে মনে ভাবা উচিত। তখন তারা দুইজন রাগ হয়ে বলে, ঠিক আছে, আমরা যাচ্ছি। একথা বলে তারা দুইজন চলে যায়। তখন চ্যাংই খুশি হয়ে লিনকে বলেন, হে ধন সম্পদ দেবতা, বৃহৎ অনুধাবন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই ওমর সতা এই সহায়তার কথা মনে রাখবে। একবার চন্দ্র প্রাসাদের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার হলে আমি প্রার্থনা করি যে ধন দেবতা লিন গুয়াংহান প্রাসাদ পরিদর্শনের জন্য আসবে। এরপর লিন চ্যাংইকে বলে, যেহেতু পরিস্থিতিটা এমনই, তাই এখনই উপযুক্ত সময়। এতে আমি নির্দিষ্ট পরিস্থিতিটাও গিয়ে দেখতে পারবো। গাইস, আজ এখানেই শেষ। আর গাইস, এই মাঙ্গাটি আমি এখানে শেষ করলাম। অন্য একটি মাঙ্গা আর গাইস আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।